তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাস্সুম খাতুন। পর্ব 2। অবস্থানটা শহরের বাইরে নির্জন এক পরিবেশে। পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে। সময়টা রাত 1:02। গভীর রাত যাকে বলে। চারিদিকে তিমিরে ঢাকা আধার। ঝিঝি পোকার ডাক শোনা যায়। শো শো বাতাসের শব্দ কানে আসছে। নিশানের বাইক থামল, বিল্ডিং এর কাছে নেমে পড়ল বাইক থেকে। ভিতরে প্রবেশ করল। লিফট নিয়ে সোজা ছাদে চলে গেল। 5 মিনিট মতো সময় লাগল। বিল্ডিংটা 10 তলা। নিশান লিফট থেকে বের হতেই জিহান এগিয়ে আসলো। নিশান জিহানের দিকে তাকিয়ে বলল, কোথায়? জিহান, ধরে রাখতে বলেছিস, ধরে রাখছি, চল আমার সাথে। বলে জিহান হাঁটতে লাগলো। নিশান জিহানের পিছু পিছু গেল। একটু হেঁটে তারা থামল। হলদেতে আলো আছে এইখানে। আর সেই আলোর নিচে একটা চেয়ারে বাঁধা অবস্থায় আছে একটা লোক। মুখের ভিতরে কাপড়, চোখ বাঁধা। কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। নিশান এগিয়ে গেল। মুখের কাপড় খুলে ফেলল। লোকটা চিৎকার দিয়ে বলল, কোন শুয়ারের বাচ্চা আমাকে এইভাবে আটকিয়ে রেখেছে রে? কার সাহস ভবিষ্যৎ এমপিকে এইভাবে আটকানোর সাহস থাকলে আমাকে খুলে দে। নিশান কোন কথা না বলে চোখের কাপড়ও খুলে দিল। লোকটা চোখ বন্ধ করে রাখল। এখন খুললেও ঝাপসা লাগবে, তাই ধীরে ধীরে খুলল। সামনে নিশান আর জিহানকে দেখে লোকটা চিৎকার দিয়ে বলল, তোরা এত সাহস আমাকে বেঁধে রেখেছিস কেন? আর কেন ধরেছিস? কাপুরুষদের মতো কাঁদছি। লোকটার কথা শুনে নিশান বাঁকা হেসে বলল, কাপুরুষ তো তুই? টাকলা ইদ্রিস মির্জা, তুই তো মেইন কাপুরুষ, এই জন্য তো পিছন থেকে ছুরি বসার, সামনাসামনি লড়তে ভয় লাগে বুঝি? ইদ্রিস মির্জা ভ্রু কুঁচকিয়ে বলল, কারোর পিছন থেকে আমি ছুরি বসাইনি মিস্টার চৌধুরী। আপনি নিজেই আমাকে ছুরি দিয়ে আঘাত করছেন। নিশান ঘাড় একবার ডান পাশে তো আরেকবার বা পাশে দিয়ে ঘাড় ফুটিয়ে নিল। আওয়াজ আসলো। হুট করে নিশানের মুখের রং পাল্টে গেল। চোখ দুটো লাল রক্তের মতো হয়ে গেল, যেন চোখ বন্ধ করলে পানির বদলে রক্ত বেরিয়ে আসবে। নিশান এসে ইদ্রিসের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, হারামির বাচ্চা, পুরুষ মারাও? শালা কাপুরুষ, পিছন দিক দিয়ে ছুরি দিয়েছিস ভালো, কিন্তু তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস কেন? বল, কেন হাত বাড়িয়েছিস? আমার ইস্যুকে আঘাত করতে চেয়েছিস কেন? আনসার মি। নিশান অনেক জোরেই ইদ্রিসের গলা চেপে ধরেছে, যার দরুন কাশি উঠে গেছে। জিহান গিয়ে নিশানকে টেনে তুলল। ইদ্রিস কাশতে কাশতে নিজেকে একটু ঠিক করে বলল, কে বলেছে ওকে মারবো আমি? মালটা হেব্বি, সেই সুন্দর, একটু ভোগ করতাম তাই কিডন্যাপ করতে পাঠিয়েছিলাম। আচ্ছা, ওইরকম মাল তুই পেলি কই? নিশান। ইদ্রিসের কথা শেষ হতেই নিশান জিহানকে ধাক্কা মেরে ফেলে ইদ্রিসের কাছে গিয়ে পরপর ইদ্রিসের 2 গালে চড় মারল। কলার টেনে ধরে বলল, তোর সাহস দেখে আমি অবাক ইদ্রিস, তুই বারবার সাপের গুহায় মুখ দিচ্ছিস। আর ভাবলি কিভাবে সাপের গুহায় মুখ দিলে সাপ তোকে ছেড়ে দেবে? বলে নিশান ইদ্রিসের গাল জোরে চেপে ধরে হিংস্রতার সাথে বলল, আমার ইস্যুকে তোর ওই ফাক ফেস দিয়ে মাল বললি? তোকে আমার ইস্যুকে মাল বলার সাহস কে দিয়েছে? বল বল, কে দিয়েছে? আর কি যেন বললি? আমার ইস্যুকে ভোগ করবি? আমার ইস্যুকে ভোগ করা স্বপ্নের ব্যাপার। ইস্যুর বদলে কুকুরকে ভোগ করতে পারবি আজীবন। শুয়ারের বাচ্চা, আর ইউ টকিং ফাকশিট? ড্যাম ইট। বলে নিশান ইদ্রিসকে ছেড়ে দিল। ইদ্রিসের মনে হয় দাঁত ভেঙে গেছে, মুখ নাড়াতে পারছে না। এর মধ্যে নিশান আবারও বলল, ভবিষ্যৎ এমপি ছাড় দিলাম, বাট ছেড়ে না ভুলে যাস না তোর কীর্তিকলাপ কি কি। আর দ্বিতীয়বার আমার ইস্যুর দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলব। ইদ্রিস চুপ করে আছে, কিছু বলছে না। নিশান এইবার জিহানকে বলল, জিহান, পাত্রটা নিয়ে আয় ফার্স্ট। আমি বাসায় যাব, এইখানে থাকলে আমার রাগ কমার বদলে বাড়বে। জিহান মাথা নাড়িয়ে পাত্র আনতে গেল। 2 মিনিটের মধ্যে একটা ছোট পাত্র নিয়ে হাজির হলো। নিশান পাত্রটা নিয়ে ইদ্রিসের কাছে গেল। হাতে প্রথমে গ্লাভস পরে নিল। ইদ্রিসের একটা হাত আর একটা পা খুলে দিল। নিশান বাঁকা হাসি দিয়ে ইদ্রিসের বাম হাতটা ওই পাত্রের ভিতরে চেপে ধরল। পাত্রের ভিতরে ছিল নাইট্রিক অ্যাসিড, যা অতি মাত্রায় ক্ষতিকারক। ইদ্রিস জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লাগল। আর নিশান পৈশাচিক হাসি হাসছে। 2 মিনিট পরে ইদ্রিসের হাত ছেড়ে দিল। ইদ্রিসের হাত পুড়ে একদম চামড়া পুড়ে গেছে, মাংস বেরিয়ে এসেছে।
ইদ্রিস হাত দেখতে অমনি নিশান ইদ্রিসের ডান পা দিল নাইট্রিক অ্যাসিডের মধ্যে। ইদ্রিস গগন বিধারী চিৎকার দিয়ে উঠল, কিছু সময় রেখে নিশান ছেড়ে দিল তাকে। ইদ্রিস চিৎকার করছে এখনো। নিশান বলল, আমার সাথে লাগতে আসা উচিত হয়নি, সো স্যার, কি অবস্থা করে দিলাম আমি। এর থেকেও ভালো অবস্থা করতাম, বাট ভবিষ্যৎ এমপি বলে কথা, তাই 70% ডিসকাউন্ট পেয়ে গেলি, আল্লাহ হাফেজ। বলে নিশান জিহানকে বলল, বাড়িতে দিয়ে আয় এই গাধাকে, তারপর বাড়ি ফিরিস। আমি বাড়ির দিকে গেলাম। জিহান মাথা নাড়ল। নিশান বেরিয়ে গেল বিল্ডিং থেকে। নিচে নামতে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। জিহান ইদ্রিসের কাছে গেল। ইদ্রিস এখনো চিৎকার করছে। জিহান বাঁকা হেসে বলল, শালা, তাক তোকে কতবার নিষেধ করে শুনিস না, বাট এইবার বাঘকে আঘাত করেছিস, বাঘ তোকে ছেড়ে দিবে না। আজকের কথা মনে থাকলে শালা টাকলা, তোর কিছু হবে না আর। সকাল 6টা বেজে 20 মিনিট। চারিদিকে সূর্যি মামা নিজের তেজ ছড়িয়ে দিয়েছে শহর জুড়ে। চৌধুরী ম্যানশনে অনেকেই উঠেছে, আবার অনেকে এখনো ঘুমিয়ে আছে। সেলিনা চৌধুরী বেডের উপরে গোজগাজ করছিল। এমন সময় তাজউদ্দিন চৌধুরী ওয়াশরুম থেকে গোসল করে একেবারে পরিপাটি হয়ে বেরিয়ে আসলেন। রুমের একপাশে থাকা সোফায় বসে সেলিনার উদ্দেশ্য বলল, সেলিনা, তোমার ছেলে দিন দিন আরো ব্যাপারোয়া হয়ে যাচ্ছে। সেলিনা হাতের কাজ থামিয়ে তাজউদ্দিনের দিকে তাকিয়ে বলল, ভালো কিছু করলে ছেলে তখন আপনার হয়, আর খারাপ কোন কিছু করলে ছেলে আমার। তো কি করেছে আমার ছেলে, একটু শুনি। তাজউদ্দিন ভ্রু কুঁচকিয়ে নিজের বউ এর দিকে কয়েক পলক তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, কি করেনি সে? ফজরের নামাজের আগে একটু ড্রয়িং রুমে গিয়েছিলাম, আর তখন দেখি তোমার ছেলে বাসায় ফিরল। জিজ্ঞাসা করলাম, কই ছিলিস সারা রাত? জবাবে দিছে, ছেলে বড় হয়েছে, এখন কৈফিয়ত নেওয়া বাদ দেন। তাজউদ্দিনের কথা শুনে সেলিনা বলল, ঠিকই তো বলেছে, এখন সে বড় হয়েছে, নিজের মতো চলুক না, হাজার রাত শেষে দিনের বেলায় বাড়ি আসুক, তাতে কি সমস্যা আপনার? কোন মেয়েকে তো আর ভাগিয়ে আনছে না। সেলিনার কথা শুনে তাজউদ্দিন অবাক কণ্ঠে বলল, আশ্চর্যজনক বিষয়, এইটা তোমার ছেলে তো? ছেলে রাত করে বাড়ি ফিরছে, সমস্যা নেই, কোন আবার বলে মেয়ে নিয়ে আসবে? তোমার ছেলেকে কি কেউ মেয়ে দেবে? কোন মেয়ের পছন্দের তালিকায় আমার মনে হয় না তোমার ছেলের নামের একটা অক্ষরও আছে কিনা। সেলিনা, মেয়ে দেবে না মানে? আমার সোনার টুকরো ছেলের জন্য মেয়েরা লাইন দিয়ে আছে। আর মেয়ে তো আমার অনেক আগেই পছন্দ করা আছে, শুধু বিয়েটা হয়ে গেলে ভালো। তাজউদ্দিন, মেয়ে পছন্দ করা আছে মানে? কাকে পছন্দ করেছো তুমি? সেলিনা মুখ ভাঙিয়ে বলল, ঢং করছেন নাকি? 2 দিন আগেই তো রাতে আপনাকে আমার ফুফাতো বোনের মেয়ের কথা বললাম, আমার ভাগ্নি। ভুলে গেছেন? তাজউদ্দিন উঠে দাঁড়ালেন, হাতে ঘড়ি পরে চুলগুলো ঠিকঠাক করে বলল, সেগুড়ে বালি ঢালছো সেলিনা, আমার মনে হয় না তোমার ওই উগ্র ছেলে কাউকে বিয়ে করবে। আমি অফিসে যাব, দ্রুত আসো বাইরে। বলে তাজউদ্দিন চলে গেল। সেলিনা বিড়বিড় করে বলল, করবে না মানে? আমার ভাগ্নি কি কম সুন্দরী নাকি? অবশ্যই করবে, শুধু আর কই মাসের অপেক্ষা, সে দেশে আসুক, তারপর ছেলেকে বিয়ের কথা বলবো। সেলিনাও আর দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসে আছে জামালউদ্দিন, সালাউদ্দিন আর মেহেরিমা, 3 ভাই বোন মিলে গল্প করছে। তখনই তাজউদ্দিন আসে, তাদের সাথে গল্পে যুক্ত হয়। তাজউদ্দিন মেহেরিমাকে বলল, কিরে মেহেরিমা, তোর ছোট ছেলে আর রুবেল কবে আসবে দেশে? মেহেরিমা হেসে উত্তর দিল, এই তো ভাইজান, কাজ তারা দ্রুত শেষ করে ফেলছে, আজকেই চলে আসবে সন্ধ্যার দিকে। তাজউদ্দিন, খুব ভালো, তবে তোরা কিন্তু এইখানে থাকবি, এইখান থেকে তোদের যেতে দেব না বলে দিলাম। বড় ভাইয়ের সাথে বাকি 2 ভাইও সাই দিল। মেহেরিমা বলল, হ্যাঁ থাকবো তো থাকবো। আর রুবেল সন্ধ্যায় আসবে। রাতে একটা সারপ্রাইজ আছে তোমাদের সবার জন্য। আশা করি সবাই উপস্থিত থাকবে সেখানে। সালাউদ্দিন, কি সারপ্রাইজ আফা? মেহেরিমা, রাত হলে জানতে পারবি। জামালউদ্দিন, অপেক্ষা থাকলাম। সেলিনা ডাক দিল 3 ভাইকে নাস্তার জন্য। তারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই যায়, বাইরের কোন খাবার খাই না। তারা 3 ভাই উঠে গেল। সেলিনা নাস্তা দিল সবাইকে। কিয়া চৌধুরী মেয়েদের বই পড়াচ্ছে বসে থেকে। যারা আর রাত্রি এখন গভীর ঘুমে। এইদিকে সামিয়া উঠে বই পড়ছে, কিন্তু সিমি ঘুমিয়ে আছে। এমন সময় রোজিনা সিমির রুমে আসলো। সামিয়াকে বই পড়তে দেখে বলল, আমার আদর্শ সন্তান সকালে উঠে বই পড়ছে, আরেকটা আদর্শ আও নেই, পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো। সামিয়া রোজিনার দিকে তাকিয়ে বলল,
বসো মামুনি, আমার ঘুম ভেঙে গিয়েছিল দ্রুত, তাই বই পড়ছিলাম। রোজিনা গিয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিল, বলল, হুম পড়ো, বই পড়ো, আর আমি ওই মহারানীকে উঠিয়ে দেই। বলে রোজিনা সিমির কাছে গেল। সিমির গায়ে হাত দিয়ে 2-3 বার ডাকল, না কোন সারা শব্দ নেই। রোজিনা এইবার ওয়াশরুমে ঢুকে এক মগ ঠান্ডা পানি আনল, এনে সোজা সিমির মুখে ছেলে মারল। সিমির চিৎকার দিয়ে উঠল, ডুবে গেলাম বাঁচাকেও। সিমির চিৎকার বাড়ির প্রত্যেকটা সদস্য শুনতে পেল। দৌড়ে সবাই সিমির রুমে হাজির হলো। সিমির চুল সহ জামা সবকিছু ভিজে গেছে। সালাউদ্দিন রোজিনার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রোজিনা, মেয়ের কাপড় সহ চুল ভিজে কেন? রোজিনা, ভিজিয়ে দিয়েছি, এত ঘুম কাতুরে মেয়ে বাবা আমি জীবনেও দেখিনি। রোজিনার কথা শুনে তাজ বলল, জীবনে দেখো নি বলেই তো আপনি তোমার ইচ্ছা পূরণ করে দিল আম্মু। আপনিকে তো পুরস্কার দেওয়া উচিত। ছোট তাজের কথা শুনে সবাই হেসে উঠলাম। রোজিনা ধমক দিয়ে বলল, তুই এইখানে কি করিস? যা গিয়ে পড়তে বসো। তাজ, পড়তেই তো বসেছিলাম, আপুনির চিৎকার শুনে দৌড় দিয়েছি। রোজিনা, হয়েছে তোর দৌড়, যা পড়তে বসো। তারপর রোজিনা ওদের 3 ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি সামলিয়ে নিচ্ছি, আপনারা নিজেদের কাজে চলে যান। 3 ভাই কোন কথা না বলে বেরিয়ে গেল রুম থেকে। মেহেরিমা ভিতরে ঢুকল। সেলিনাও আছে সাথে। যারা আর রাত্রি এসেছিল ওদের এখনো ঘুম কাটেনি, তাই আবারও ঘুমাতে গেছে। কিয়া চৌধুরী মেয়েদের রেখে উপরে আসছিল, সিরিয়াস কিছু না বলে আবারও নিচে চলে গেছে। কিন্তু নিশান আর জিহান আসেনি, কেন আসেনি এখন তারাই জানে। এইদিকে সিমি ঠোঁট ফুলিয়ে ন্যাকা কান্না করছে। মেহেরিমা এসে সিমির চুলের পানি মুছতে মুছতে বলল, রোজিনা তুই আমার সিমিকে এইভাবে একদম বিরক্ত করবি না, আমার সোনাটার ঘুম হয়নি এখনো ভালো করে। সিমি ফুফিকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টিয়ে বলল, আর বলো না ফুফি, আম্মু সবসময় আমার উপরে এমন অবিচার করে। তুমি খুব ভালো। রোজিনা চোখ ছোট ছোট করে বলল, মা একটু শাসন করলে মা খারাপ, তাই তো। আচ্ছা তুই থাক, তোকে আর কিছু বলবো না। মেহেরিমা, হ্যাঁ তুই যা, আমি আছি। রোজিনা আর দাঁড়ালো না, চলে গেল। সেলিনা সামিয়াকে বলল, সামিয়া, ওই 2 বাদর কই? সামিয়া, সেই 2 বাদরও তো এখনো ঘুমিয়ে আছে বড় আম্মু। সেলিনা রাগান্বিত কণ্ঠে বলল, পোড়াচ্ছি ওদের ঘুম। বলে সেও চলে গেল। মেহেরিমা সিমিকে উঠিয়ে ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে বলল, যাও আম্মু, শাওয়ার নিয়ে আসো। আমি ড্রয়িং রুমে বসছি। সিমি মাথা নাড়িয়ে চলে গেল। মেহেরিমাও রুম থেকে বেরিয়ে গেল। সিমি ওয়াশরুম থেকেই সামিয়ার উদ্দেশ্য বলল, শামু, আমাদের আবারও হোস্টেলে ফিরে যেতে হবে। সামিয়া, হ্যাঁ, পুরো 2 দিন হয়ে 3 দিন পড়ছে। সিমি, স্বাভাবিকভাবে যাব হোস্টেলে, উঠে বড় আব্বুকে জানিয়ে দেব, এছাড়া কাউকে কিছু বলবি না, ঠিক আছে? সামিয়া হুম বলল। সিমি প্রায় 20 মিনিট পরে একেবারে রেডি হয়ে বেরিয়ে আসলো। সিমি আসতেই সামিয়া গেল ওয়াশরুমে শাওয়ার নিয়ে রেডি হতে। সিমি ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল শুকিয়ে নিল। তারপর হিজাব পরল। মুখে পন্সার, ঠোঁটে লিপবাম দিয়ে বেডে বসে নিজের ফোন স্ক্রুল করতে লাগল। এর মধ্যে সামিয়াও বেরিয়ে আসলো। সেও গুছিয়ে নিল নিজেকে। তারপর 2জনে একসাথে নিচে গেল। নিচে নেমে দেখল যারা রাত্রি আর মিহু পিহু বসে নাস্তা করছে। সামিয়া আর সিমিও বসল তাদের সাথে। কেউ কোন কথা বলল না, চুপচাপ খেয়ে উঠল। সিমিরা বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্য রওনা দিল। মিহু পিহু ও স্কুল কলেজে চলে গেল। বাড়ির মেয়েরা এইবার ডাইনিং টেবিলে বসে নাস্তা করে নিল। দুপুর 12টা তখন উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসলো নিশান আর জিহান। তাদের 2জনকে আরও অনেক আগে ডাকা হয়েছে, কিন্তু তারা ওঠেনি। 2জনে এসে ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলতে লাগল। সকালের নাস্তা, দুপুরে লাঞ্চ করল। রোজিনা আর কিয়া কিচেন রুমে রান্না করছে। মেহেরিমা আর সেলিনা নিচের গেস্ট রুমে কাজ করছে। নিশান আর জিহান কথা বলছে। নিশান বলল, ইদ্রিসের কি অবস্থা? জিহান, নাইট্রিক অ্যাসিডে পুড়েছে, ভাব কেমন তাহলে? নিশান, আয়ান আর অভি, ওদের কি অবস্থা? জিহান, আছে ভালো, একবারও তো দেখতেও যাসনি। নিশান, কোথায় আছে এখন? জিহান, বাড়িতে। নিশান, আচ্ছা রাতে দেখতো যাব। জিহান আর কিছু বলল না। নিশান বলে উঠল, তোর বোন কই, দেখছি না তো। জিহান, নিশান, তোর মাথার তার ছিঁড়ে গেছে, ভার্সিটিতে গেছে, জানিস না নাকি? নিশান আর কিছু বলল না।
তখনই ডাইনিং টেবিলের উপরে রাখা রোজিনা চৌধুরীর ফোন বেজে উঠল। নিশান বলল, মেজো আম্মু, তোমার ফোনে কল আসছে। কিচেন থেকে রোজিনা জবাব দিল, নিশান তুই ধর বাপ। নিশান বিরক্তিতে ফোন হাতে নিয়ে দেখে সিমি নামটা জলজল করছে। নিশান রিসিভ করে কানে ধরতেই সিমি বলে উঠল, আম্মু আমি আর শামু কিন্তু বাড়ি যাচ্ছি না। পরপর 2 দিন প্রায় 2.5 দিন থেকেছি বাড়িতে। এখন হোস্টেলে যাওয়ার সময় হয়েছে তাই আমরা চলে আসছি। বড় আব্বুকে কল দিয়ে বলে দিয়েছি। এখন তুমি টেনশন করবে তাই তোমাকে জানিয়ে দিলাম। সিমির কথা শেষ হতেও নিশান কিছু বলল না, হাতে থাকা কাচের গ্লাসটা শুধু জোরে চেপে ধরল। জিহান তাকিয়ে আছে নিশানের দিকে, সে কিছু বুঝতে পারছে না। সিমি তার মায়ের কথা শুনতে না পেয়ে আবারও বলল, আম্মু রাগ করে থেকো না প্লিজ, আমি আবারও যাব তো ওই বাড়িতে, এমন করো না। সিমির বাকি কথা শেষ করার আগেই নিশান রোজিনার ফোনটা ফ্লোরে জোরে ছেলে ফেলে দিল। অতিরিক্ত চাপ দেয়াই কাচের গ্লাসটাও ভেঙে গেল। কাচ ভেঙে নিশানের হাতে ঢুকে গেল। নিশান উঠে দাঁড়ালো। কাচ ভাঙার শব্দ আর মোবাইল ভাঙার শব্দ পেয়ে রোজিনা, কিয়া, মেহেরিমা আর সেলিনা বাইরে আসলো। এসে দেখল নিশানের হাত থেকে রক্ত পড়ছে, গোলগোল করে ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। সেলিনারা এগিয়ে আসতে নিশান উঠে দাঁড়ালো। প্যান্টের পিছনের পকেট থেকে একটা রুমাল বাহির করে সেইটা হাতে জড়িয়ে নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিশানকে এইভাবে যেতে দেখে জিহানও দৌড় দিল তার সাথে, না জানি আবার কি অঘটন ঘটায়। এইদিকে বাড়ির ভিতরে সবাই স্তব্ধ হয়ে বসে পড়ল, কি থেকে কি হলো কেউ কিছু বুঝতে পারছে না। নিশান বাইরে বেরিয়ে এসে তার বাইক নিয়ে জিহানের জন্য অপেক্ষা না করে ফুল গিয়ারে গাড়ি চালাতে লাগল। উদ্দেশ্য ভার্সিটি। জিহান ও নিজের বাইক নিয়ে নিশানের সাথে যেতে লাগল। সিমিদের ক্লাস শেষ তাই ওদের ছুটি হয়ে গেছে 1টার সময়। যারা আর রাত্রি সিমিদের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। তারা চৌধুরী ম্যানশনে যাবে। সিমি আর সামিয়া একটা রিকশা নিয়ে হোস্টেলের দিকে গেল। প্রায় 20 মিনিট পরে তারা হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। রিকশার ভাড়া মিটিয়ে দুইজনে উপরে তাদের রুমে গেল। রুমে গিয়ে বসতেই তারা বাইকের শব্দ শুনতে পেল। বেশি পাত্তা দিল না। এইদিকে নিশানের বাইক থামল মহিলা হোস্টেলের সামনে। সে দারোয়ানকে বলল, ঈশিতা জাহান সিমি নামে যে মেয়েটা আছে এইখানে চেনেন আপনি? দারোয়ান একটু ভেবে বলল, হ্যাঁ চিনি তো। নিশান, গুরুত্ব কোন জায়গায় তার থাকার জায়গা বা রুম? দারোয়ান একবার নিশানকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। তারপর সিমি কোন রুমে আছে বলে দিল। নিশান উত্তর পেয়ে ভিতরে ঢুকতে বাধা দিল দারোয়ান। নিশান দারোয়ানকে পিছে ফেলে এগিয়ে গেল। হোস্টেলের মেয়েগুলো সব ঝাঁক দিয়ে নিশানের পিছু যেতে লাগল। নিশান কাউকে পরোয়া না করে সোজা সিমির রুমের দরজার সামনে এসে টোকা দিল। সিমি আর সামিয়া বাইরে চিৎকার শুনতে পাচ্ছে, কে এল যে চিৎকার করছে আর কেই বা নক করছে। তাদের ভাবনার মধ্যে আবারও নক করল নিশান। সিমি এইবার উঠে এসে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে কে আছে দেখার আগেই শক্তপোক্ত এক হাতের চড় পড়ল তার ডান গালে। সিমির মাথা যেন ঘুরে উঠল, ডান গালে হাত দিয়ে নিজেকে সামলাতে গিয়ে আবারও চড় খেল বাম গালে। সিমি হয়তো সত্যি এইবার অজ্ঞান হয়ে যাবে, চড় তো না যেন বাঘের থাবা। সিমি 2 গালে হাত দিয়ে সামনে তাকানোর চেষ্টা করল। চোখে পানি ভিড় করেছে তাই ঝাপসা লাগছে। চোখ বন্ধ করে আবারও তাকাবে নিশান, আবারও চড় বসালো সিমির গালে। সিমি এইবার কান্না করে দিল, কান্না মাখা কণ্ঠে বলল, কে ভাই তুই আমা? বাকি কথা শেষ করার আগে নিশান আবারও একটা চড় মারল সিমির গালে। সিমি এইবার বলে উঠল, আমার ব্যথা লাগছে, আপনি মারছেন কেন, কে আপনি? সিমি এইবার 2 গালে হাত দিয়ে চোখ পিটপিট করে সামনে তাকাতেই 500 ভোল্টেজের শকট খেল। কারণ সামনে আর কেউ নই, সত্যি বাঘই দাঁড়িয়ে আছে। সিমি কিছু বলবে তখনই নিশান সিমিকে কোলে তুলে নেই। সামিয়া কি বলবে করবে বুঝতে পারছে না। নিশান সিমিকে কোলে নিয়ে বেরিয়ে গেল। সিমি হাত পা ছোড়াছুড়ি করছে কিন্তু নিশান শক্ত করে ধরে আছে সিমিকে। হোস্টেলের বাইরে নিয়ে এসে সিমিকে নিয়ে বাইকে উঠল নিশান। সিমি একদম নিশানের বুকের মাঝে মিশে আছে। সিমি বলল, এ কি করছেন আপনি? কোথায় বসালেন? আমি এইখানে বসতে পারবো না। নিশান শান্ত কণ্ঠে বলল, তুই বসলেও কি না বসলেও কি, আমার হার্টবিট শান্ত আছে, এইটাই অনেক। সিমি কিছু বলবে তখনই নিশান বাইকে টান দেই।
সিমি পড়ে যেতে নিলে নিশানকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, ও নিশান ভাই, আমার ভয় লাগছে। নিশান, বিলিভ মি ইস্যু, আর একবার ভাই বলে ডাক, তখন তোকে সত্যি ফেলে দেব। সিমি কাদো কাদো সরে বলল, পরেই তো যাচ্ছি। নিশান, আরো শক্ত করে জড়িয়ে ধর, পড়বি না। সিমি তাই করল, নিশানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল, নিশানের গলায় মুখ গুজে দিয়ে রইল। সিমির কপালে নিশানের গলায় উঁচু কেমন জানি ঠেকল। একটু মাথা উঁচিয়ে ভালোভাবে তাকাতে বুঝল এইটা অ্যাডাম এস অ্যাপল। সিমি আর একটু তাকাতে আবারও পড়ে যেতেই শক্ত করে জড়িয়ে ধরল নিশানকে। নিশান বাঁকা হাসি দিয়ে নিজের মতো বাইক চালাতে লাগল। এইদিকে জিহান হোস্টেলে এসে দেখে সামিয়া বাইরে দাঁড়িয়ে আছে। জিহান সামিয়াকে বলল, অপেক্ষা করে লাভ নেই, ও ফিরবে না, আর আমার সাথে বাড়ি চল। বলে জিহান সামিয়াকে নিজের বাইকে উঠতে বলল। সামিয়া আনিজি ফিল হতে লাগল। তাও উঠে বসল। জিহান বলল, ধরে বসো। সামিয়া, সমস্যা নেই। জিহান কিছু না বলে বাইক চালাতে হালকা ব্রেক লাগতেই সামিয়া একদম জিহানের কাছাকাছি চলে আসলো, জিহানের পেটে হাত দিয়ে রাখল। জিহান বলল, প্রথমেই বলেছি ধরে বসতে। সামিয়া, সরি সরি বলে একটু সরে এসে জিহানের কাঁধে হাত দিল। জিহান ও চৌধুরী ম্যানশনের দিকে রওনা দিল। সময়টা দুপুর 2:10। অবস্থানটা চৌধুরী ম্যানশন। বাড়ির প্রতিটা সদস্য ড্রয়িং রুমে আছে। তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন তিন ভাই এক সোফাতে বসে আছে। আরেক সোফাতে বসে আছে সেলিনা, রোজিনা, কিয়া আর মেহেরিমা। আরেক সোফায় যারা রাত্রি, তাজ, মিহু, পিহু বসে আছে। আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সিমি, মাথা নিচু করে। জিহান আর সামিয়াও আছে, তবে এক পাশে। কারোর মুখে কোন কথা নেই। নিশান একটু আগে এসে সিমিকে ড্রয়িং রুমে রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই তখন ড্রয়িং রুমে বসেছিল। এইদিকে বাড়ির কর্তারা নিশানের হাত কাটার বিষয় সহ ফোন ভাঙা এইসব শুনেছে, কিন্তু কি জন্য জানে না তারা। হুট করে সিমিকে কোলে করে নিয়ে এসে ড্রয়িং রুমে রেখে যাওয়ার মানেও কেউ বুঝল না। সিমি কারোর দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। রোজিনা বলে উঠল, সিমি, তুমি নাকি হোস্টেলে গিয়েছিলে? তাহলে এইখানে কি করো? নিশানের সাথেই বা কোথা থেকে এলে? সিমি কি বলবে যে তাকে ওই নাশপাতি ভাই চর মেরে মেরে জীবনের উপরে রিস্ক নিয়ে এইখানে আনছে? আর কি জন্য আনছে সে তো নিজেও জানে না। সিমির ভাবনার মধ্যে রোজিনা আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? তুমি হোস্টেল থেকে এইভাবে বাড়ি আসলে কেন? সিমির উত্তর দেওয়ার আগে নিশান বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, ও আর এই বাড়ি ছেড়ে কোন হোস্টেলে থাকবে না, তাই নিয়ে এসেছি আমি। বলতে বলতে নিশান ড্রয়িং রুমে আসলো। সবাই নিশানের দিকে তাকালো। তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে বলল, তোমার নিয়মে তো চলবে না? সিমি মামুনি 2 বছর আগে থেকেই থাকে হোস্টেলে, এখন সেইটা তার কাছে কমফোর্টেবলে তো। তাজউদ্দিনের কথা শেষ হওয়ার আগেই নিশান বলল, কমফোর্টেবলে বাড়ি থেকেই করতে হবে। কোন হোস্টেলে যাওয়া যাবে না? শুধু সে না, এই বাড়ির কোন মেয়েই হোস্টেলে যাবে না। বাড়ি থাকতে হোস্টেলে কি? সো কত বছর থেকেছে কিনা থাকেনি সেইটা ফ্যাক্ট না, আজ থেকে শুরু করে আর কোনোদিন যেন কোন মেয়ে হোস্টেলে না যাই। বলে নিশান চলে যেতে নিলে তাজউদ্দিন বলল, তোমার নিয়মে সবাই চলবে নাকি? তুমি কে হও ওর জীবনে? ওর জীবন ওর ইচ্ছা। নিশানের পা থেমে গেল, পিছু ফিরে মাথা নত করে রাখা সিমির দিকে এক পলক তাকিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, কে হয় কিনা হয় না সেইটা আপনার থেকে জানতে চাচ্ছি না। আর আমার নিয়মেই ওকে চলতে হবে। এমনকি আমার অনুমতি বিনা ও নিঃশ্বাসও নিতে পারবে না। বলেই নিশান আর দাঁড়ালো না, হনহন করে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে গেল। এইদিকে নিশানের বলে যাওয়া কথা যেন কারোর মাথায় খেলছে না। কি বলে গেল ও? কিন্তু জিহান সে বুঝতে পেরেছে। মনে মনে নিশানকে কয়টা গালিও দিয়ে দিল। এর মধ্যে সিমি বলে উঠল, বড় আব্বু, আমার কোন সমস্যা নেই। আমি বাড়িতেই থাকবো এইবার থেকে। আর প্রতিদিন বাড়ি থেকেই ভার্সিটি যাব। এখন ফ্রেশ হতে চাই, আমি কি যাব? তাজউদ্দিন, তোমার যেইটা ভালো মনে হয় এখন যাও। সিমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। সিমির সাথে সাথে যারা রাত্রি, সামিয়া তিনজনই উপরে উঠল। জিহানও উপরে যেতে মেহেরিমা ডাক দিল, জিহান। জিহান, জি। মেহেরিমা, তোমার আব্বু আর ভাই আসছে, তুমি কি জানো? জিহান, জি আম্মু, সন্ধ্যায় আসছে, আমি পিক আপ করে নেব। মেহেরিমা মাথা নাড়ল। জিহানও আর দাঁড়ালো না, উপরে চলে গেল।
এইদিকে সবাই যে যার রুমে যেতে লাগলো। এইখানে বসে করবে কি? উপরে সিমি রুমে এসেই ওয়াশরুমে ঢুকেছে। যারা আর রাত্রি সামিয়াকে ধরল। যারা বলল, শামু তুই বল তো কি হয়েছে? সামিয়া বেডে বসল, একটা বড় নিঃশ্বাস নিয়ে প্রথম থেকে শুরু করে সবকিছু বলল। সবটা শুনে রাত্রি বলল, কি ভাইয়া পরপর 4টা চর মারছে? সামিয়া মাথা নাড়ল। যারা বলল, মানুষ না ও, আগেও মারছে এখনো মারে, অভিশাপ দিলাম বিয়ে হবে না ওর। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তোর ভাই হয় এমন অভিশাপ দিস না ভাবি, পাবি না। যারা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, আরে সর আগে, বেস্ট ফ্রেন্ড পড়ে ভাই। ওদের কথার মধ্যে সিমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে কেউ কিছু বলার আগে সিমি বলল, আমি একটু ঘুমাবো, তাই তোরা যা পড়ে আড্ডা দিমু। ওরা তিনজন সিমির মনের অবস্থা বুঝলো, তাই আর দাঁড়ালো না, চলে গেল রুম থেকে। সিমি দরজা লক করে বেডে গিয়ে শুয়ে পড়ল। দুই গাল বড্ড ব্যথা করছে, শরীর তাও খারাপ লাগছে। ঘুমের প্রয়োজন, বেডে গা লাগাতেই সঙ্গে সঙ্গে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশান রুমে এসেই একটা সিগারেট ধরিয়ে বেডে বসে টান দিতে লাগলো। জিহান আসলো, এসে নিশানের পাশে বসল। জিহান বলল, নিচে ওইসব কি বললি তুই? নিশান, কি বলেছি? জিহান, সিমি নিঃশ্বাস নিতে গেলেও নাকি তোর পারমিশন লাগবে, এইসবের মানে ওদের কি বোঝাতে চাচ্ছিস? নিশানের স্বাভাবিক উত্তর, আমার পার্সোনাল প্রপার্টি, সেইটা বোঝাতে চেয়েছি। জিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর পার্সোনাল প্রপার্টি তো ওইভাবে না বলে ডাইরেক্ট ভালোভাবে বুঝিয়ে দে। নিশান বাঁকা হাসি দিয়ে বলল, বোঝানোর সময় আসলে ওরা এমনই বুঝে যাবে। আমার মুখের স্টক খুলতে হবে না ফাও। জিহান, হুম, একেবারে বিয়ে করে তাদের সামনে এনে বলবি, আপনাদের আদরের মেয়েকে আমি নিশান বিয়ে করেছি। তখন আবারও তোকে দেশ ছাড়তে হবে। নিশান জিহানের কথা শুনে শব্দ করে হেসে বলল, সিরিয়াসলি জিহান, আমাকে দেখে তোর কি মনে হয়? বল কি মনে হয়? ওই অল্প একটুখানি বয়সী মেয়ে, যার বয়স তখন মাত্র 9 বছর, ওকে নিয়ে আমি কি করব? তাই তো যা হয়েছে, যা বলেছে সয় নিয়েছি, কিছু বলিনি, দেশও ছাড়তাম, বাট থাক, শুনতে হবে না আর। এখন যদি কেউ ইস্যুকে আমার থেকে আলাদা করতে চাই, তাহলে আগে আমার সাথে হিসাব বুঝতে হবে। হিসাবে ভুল হলে জানে মেরে ফেলবো, হোক সে আমার বাপ কি তার বাপ। নিশানের কথা শুনে জিহান আর কিছু বলল না, কারণ এই কথা সে আজ 10টা বছর ধরেই শুনে আসছে। নিশান আবারও বলল, সন্ধ্যায় অভিদের বাসায় যাব। জিহান, সন্ধ্যায় আব্বু আসছে, আমাকে পিক আপ করতে হবে। নিশান, সমস্যা নেই, ফুফাকে রেখে তারপর যাব। জিহান, ওকে তুই থাক, শাওয়ার নেব আমি, বলে জিহান চলে গেল। নিশান সিগারেটে শেষ টান দিয়ে বলল, সত্যি ইস্যু, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বলে এখনো নিচ্ছিস, নয়তো মারা যেতিস। সন্ধ্যা 7টা 2। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে জিহান আর নিশান। তারা অপেক্ষা করছে রুবেল শেখ আর তিহান শেখের জন্য। 5 মিনিট অতিবাহিত হতেই রুবেল আর তিহানকে দেখা গেল। তিহান এসে দুই ভাইকে জড়িয়ে ধরল। রুবেলও জড়িয়ে ধরল দুই ভাইকে, টুকটাক কথা বলল। জিহান গাড়িতে তুলে দিয়ে নিশানের সাথে অভিদের বাড়ির উদ্দেশ্য রওনা দিল। 40 মিনিট পরে তারা পৌঁছালো অভিদের বাড়িতে। দুইজনে ভিতরে ঢুকলো। অভির মা তাদের ভালো খাতির যত্ন করল। অবশ্য তারা জানে না যে নিশান তার ছেলেদের এমন অবস্থা করেছে। জানলে হয়তো খাতির যত্ন এইরকম না হয়ে অন্যরকম হতো। নিশান আর জিহান আয়ানদের রুমে ঢুকতেই দেখল দুইজনে বেডের দুই পাশে শুয়ে ফোন দেখছে, হাত এখনো ব্যান্ডেজ করা। নিশানদের আসতে দেখে অভি আর আয়ান উঠে বসল। নিশান বলল, কেমন আছিস? আয়ান, কি অবস্থা করেছিস দেখতেই তো পারছিস, আবার জিজ্ঞাসা করিস কেন? নিশান, তোদের দোষ যেমন শাস্তি তেমন। অভি বলল, উফ, আগের কথা বাদ, কেমন আছিস তোরা? জিহান, ভালো, তুই? অভি, তোদের দেখে আরো ভালো লাগছে। আয়ান হুট করে নিশানকে বলল, বিয়ে কবে করছিস তুই? নিশান ভ্রু কুঁচকে বলল, মানে? আয়ান, আরে তোর পার্সোনাল প্রপার্টি করিস? এইভাবে করলে কি হবে, যে দেখার সে তো দেখবেই। তুই আর কত দেখে দেখে রাখবি? তার থেকে ভালো বিয়ে করে ফেল, তোর চোখের সামনে রেখে দিবি সবসময় এর জন্য। নিশান আয়ানের দিকে তাকালো। আয়ান কাদো কাদো ভয়েসে বলল, ভুল হলে মাফ কর ভাই, তাই বলে আর মারিস না, এখনো বিয়ে করিনি আমি। নিশান, আরে শালা মারবো কেন?
তোর বুদ্ধিটা দারুণ। আচ্ছা, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে? তোর বালিশ কিসের তৈরি? আয়ান ভাবলেশীনভাবে বলল। তুলা আছে না, শিমুল তুলা দিয়ে তৈরি, খুব নরম। নিশান, তোর উচিত নরম বালিশে না হিটে মাথা দিয়ে শুতে। নরম মনে করে দরাম করে শুয়ে পড়বি, তখন মাথা ফাটবে আর কিছু সুবুদ্ধি ভিতরে ঢুকবে। নিশানের কথা শুনে অভি আর জিহান হাসতে লাগলো, কিন্তু আয়ান এখনো কিছু বুঝল না, তাই ওদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল। এইভাবে টুকটাক কথা বলার মধ্যে জিহানের ফোনে কল আসলো। জিহান ফোন হাতে নিয়ে দেখল তার আম্মু কল দিয়েছে। জিহান কল রিসিভ করতে মেহেরিমা বলল, কোথায় তোরা দুইজন? জিহান, আয়ানদের বাড়িতে। মেহেরিমা, তাড়াতাড়ি বাড়িতে আয়। সময় কিন্তু 30 মিনিটের বেশি দেব না, দ্রুত আয়। বলে মেহেরিমা কল কেটে দিল। জিহান নিশানকে বলল। নিশান আম্মু বাড়িতে যেতে বলল। নিশান, এনিথিং রং? জিহান, আই ডোন্ট নো। নিশান, আচ্ছা চল দেখি। বলে দুই ভাই আয়ানদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। নিশানদের বাড়ি ফিরতে প্রায় 35 মিনিট লেগে গেল। সময়টা এখন রাত 9:50। নিশান আর জিহান ভিতরে ঢুকল। তাদের চোখ গেল ড্রয়িং রুমে, যেইখানে সবাই আছে বসে। নিশান আর জিহান সেই দিকে পাত্তা না দিয়ে উপরে যেতে নিলেই মেহেরিমা বলল, কোথায় যাচ্ছ তোমরা দুইজন? এইখানে আসো, একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। নিশান আর জিহান থামল। কোন কথা না বলে ড্রয়িং রুমের কাছে এসে দাঁড়ালো। মেহেরিমা সবাইকে এইখানে আধা ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। ইম্পর্ট্যান্ট কথা আছে। কেউ জিজ্ঞাসা করলে বলছে নিশান আর জিহান আসুক আগে। নিশান আর জিহানকে দেখে তাজউদ্দিন এইবার মেহেরিমাকে বলল, মেহেরিমা এইবার বল তোর কি সারপ্রাইজ আর ইম্পর্ট্যান্ট কথা? মেহেরিমা একবার সবার দিকে তাকালো, সবাই তার দিকে তাকিয়ে আছে। মেহেরিমা উঠে তার মেজ ভাই সালাউদ্দিনের কাছে গেল। সবার চোখ তাদের দুই ভাই বোনের দিকে। হুট করে মেহেরিমা তার মেজ ভাইয়ের হাত ধরে বলল, তুই আমার থেকে 3 বছরের ছোট, আমি তোর বড় বোন, মানে মায়ের সমতুল্য। আমিও মানুষ করেছি তোকে। আমি চলে যাওয়ার পরে ভাইজান করেছে। এখন আমি তোর বড় আফা। আর ছেলের মা হিসাবে তোর কাছে আমার বড় ছেলে জিহানের জন্য সিমির হাত চাচ্ছি। তুই কি সিমির হাত দিবি আমার ছেলের সাথে? মেহেরিমার কথা যেন পুরো বাড়ি নিস্তব্ধ ছেয়ে গেল। হুট করে অপ্রকাশিত কিছু শুনে ফেলেছে, তাই সবাই অতি শোকরে কথা বলতে পারছে না। জিহান নিশানের দিকে তাকাতে দেখল নিশান ফ্লোরের দিকে তাকিয়ে হাসছে। জিহান মনে মনে বলল, বেডা হয়তো পাগল হয়ে গেছে আর তার আম্মুই বাকি বলছে এইসব। এইদিকে সিমি, সে তো শোকর, একদম ফ্রিজ হয়ে গেছে। নিঃশ্বাস নিতেও হয়তো ভুলে গেছে। সবার এমন অবস্থার মধ্যে সালাউদ্দিন জবাব দিল, আফা থেকে বিয়ান হতে যাওয়া মন্দ ব্যাপার না। আমার মেয়ের জন্য তোর ছেলে পারফেক্ট। আমার মেয়ের হাত তোর ছেলের হাতে তুলে দিতে রাজি আছি বিয়ান। সালাউদ্দিন এর কথাই যেন সবাই হুসে আসলো। সবাই আনন্দিত হলো। এইদিকে জিহান নিশানের দিকে তাকাতে দেখল নিশান এখনো হাসছে ঠোঁট কামড়ে। জিহানের মাথা যেন এইবার উলট পালট হয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। এইসবের মধ্যে সেলিনা বলে উঠল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সুসংবাদ শুনে আমিও সুসংবাদ দেই। নিশানের বিয়ে নিয়ে। আমার ভাগ্নিকে নিশানের সাথে বিয়ে দিতে চাই, এইটা অনেক আগে থেকে ঠিক করা আছে, শুধু বাড়িতে জানানো বাকি। তো আমার ভাগ্নি আর 2 মাস পরে আসার কথা, আমি কল দিয়ে বলবো যেন 15 দিনের ভিতরে চলে আসে। তখন না হয় সিমি আর নিশান 2 ভাই বোনের একসাথে বিয়ে দেওয়া হবে। সেলিনার কথা শুনে সবাই অবাক হলেও খুশি হলো। সবাই রাজি। এখন সেলিনা চৌধুরীর ভাগ্নি আসলেই বিয়ে হবে। এইদিকে সিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। গিয়ে দরজা অফ করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে সেখানে বসে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। তার এখন বিয়ে করার কোন ইচ্ছা নেই। আর জিহানকে তো মোটেই না। তার বাবা মা কি তার থেকে একবারও পারমিশন নেবে না? সংসার তো সে করবে, পারমিশন না নিয়ে কিভাবে রাজি হলো? এইসব মনের ভিতরে যুদ্ধ করছে আর কান্না করছে। সবার দৃষ্টি এখন নিশানের দিকে। নিশান সবার দিকে তাকিয়ে বলল, আমি বিয়েতে রাজি। আর কোন দ্বিতীয় প্রশ্ন কেউ যেন আমাকে না করে। বলে নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জিহানের মাথা ঘুরে আসছে, কি হচ্ছে, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই সেও নিশানের পিছু পিছু গেল।
নিশান রুমে ঢুকে ডিভানে গিয়ে বসে ফোন স্ক্রুল করতে লাগলো। জিহান ও নিশানের রুমে ঢুকে ওর পাশে বসলো। জিহান নিশানের দিকে তাকাচ্ছে। নিশানের কোন রিয়েকশন নেই? মানেটা কি? এইস বের। জিহান এইবার নিশানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নিশান জিহানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি রে, সমস্যা কি? ফোন নিলি কেন? জিহান, এই একই প্রশ্ন আমার। তোর সমস্যা কি? বিয়েতে রাজি, এইদিকে আমার সাথে সিমির বিয়ে, আজব তুই কিছুই বললি না, উল্টে রাজি হয়ে গেলি। নিশান ডিভানে মাথা রেখে বলল, কত বছর আর ভার্জিন থাকবো? ভার্জিন তো এইবার নষ্ট করতে হবে। ঠিক সময়ে বিয়ে করলে এতদিন নিজের মেয়েকেও বিয়ে দিতে পারতাম। মনটা খালি এখন বউ বউ করে, বউকে আদর করে, বউকে চুম্মা দিতে। জিহান নিশানের এইসব কথাই তেমন পাত্তা না দিয়ে বলল, সে তুই আদর কর, চুমু খা, যা খাবি করবি কর, তাতে আমার কিছু যাই আসে না। তবে তুই কাকে বিয়ে করতে চাচ্ছিস? আর এইদিকে সিমির সাথে আমার অসম্ভব, আমি এইটা মানব না, আন্দোলন করব, নয়তো তোর নামে থানায় মামলা দিব। আরে ভাই, সিমিকে আমি নিজের বোনের চোখে দেখি। নিশান, তুই দেখিস বাট আমি দেখি না। জিহান, তুই যে ওকে কোন সময় বোনের নজরে দেখিসনি এইটা আমি জানি। কিন্তু তুই এইটাও জানিস ভালোভাবে তুই সিমিকে কতটা চাস, সেখানে তুই সিমিকে রেখে অন্য মেয়েকে বিয়ে করার কথা ভাবলি কিভাবে? সাথে আমার আর সিমির বিয়ের কথা বলল, কিচ্ছু বললি না কেন? নিশান চোখ বন্ধ করে বলল, কুল ব্রো কুল, বিয়েতে রাজি হয়েছি, বিয়েও হবে, বাসরও হবে, বাচ্চা কাচ্চাও হবে। একেবারে ফুটবল টিম। জিহান চোখ ছোট ছোট করে বলল, শুধু ফুটবল টিম কেন, তুই একেবারে ফুটবল টিমের সাথে ক্রিকেট টিমও বানিয়ে ফেল। আমি একদম মাইন্ড করব না, কিন্তু সিমির সাথে বিয়েতে আমি রাজি না। নিশান জিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা 100 বার আমার ইস্যুকে টানছিস কেন? তোকে কে বলেছে আমার ইস্যুকে বিয়ে করতে? নিশানের কথা শুনে জিহান কিছুক্ষণ চুপ রইল, তারপর উল্লাসিত কণ্ঠে বলল, তার মানে তুই? নিশান বাঁকা হেসে বলল, হ্যাঁ, বিয়ে করব। মনটা আমার শুধু বউ বউ করছে। জিহান নিশানের পিঠে হাত দিয়ে বলল, কর কর, আমি আছি তো, সাক্ষী আমি। রাত 12:40। চৌধুরী বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সামিয়া আজকে যারাদের সাথে ঘুমিয়েছে, কারণ সিমিকে ডাকতে নিষেধ করেছে সবাই। সিমি আজকে রুমে একা আছে। এমন সময় নিশান নিজের রুম থেকে বেরোলো। সোজা সিমির রুমের সামনে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে রুম খুলল। ভিতরে ঢুকলো অন্ধকার। নিশান দরজা লক করে দিয়ে লাইট অন করল। সে বেডে তাকিয়ে দেখে সিমি নেই। নিশানের কুচকানো ভ্রু যুগল যেন আরো বেশি কুচকে গেল। সে ওয়াশরুমে গেল না, সেইখানেও নেই। নিশান এইবার বেলকুনিতে গেল। বেলকুনিতে গিয়ে দেখতে পেল ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছে সিমি। চুলগুলো খোপা করা। তার আশেপাশে অনেক ভাঙা কাচের টুকরো। বাইরে থেকে আসা ল্যাম্প পোস্টের আলোতে সিমির মুখ দেখা যাচ্ছে। চোখে পানি চিকচিক করছে, আবার মুখে রক্তের ফোঁটা। নিশানের বুকের ভিতরে যেন ঝড়ো বয়ে যাচ্ছে। সে সিমির বাহু টেনে ধরে দাঁড় করালো। আচমকা এমন হওয়ায় সিমি ভরকে গেল। সে সামনে তাকিয়ে দেখে নিশান ভাই তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশান সিমির হাত দেখল, সব রক্ত ফ্লোর ও রক্তে লাল হয়ে গেছে। তার যা বুজার বুজা হয়ে গেছে। নিশান সজোরে চর বসালো সিমির গালে। একে তো কিছু খাওয়া নেই, তার উপরে হাত কেটে এত রক্ত পড়েছে, আবার নিশানের এত বড় চর খেয়ে মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিশান সিমির বাহু চেপে ধরল জোরে। সিমি ব্যথায় কুকড়ে উঠল। নিশান দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, এই আমাকে মারবি তুই? হ্যাঁ বল, আমাকে মারবি? আমাকে মারলে কিন্তু তোকেও আমার সাথে মরতে হবে। দেবদাস হয়েছিস? হ্যাঁ দেবদাস, যে এইভাবে হাত কেটেছিস। সিমি কান্না করতে করতে বলল, নিশান ভাই আমার লাগছে, ছাড়ুন প্লিজ। নিশান, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তুই হাত কাটলি কেন? সিমি এইবার সাহস নিয়ে বলল, আমার হাত আমি কাটতেই পারি, তাতে আপনার সমস্যা কি? নিশান সিমির বাহু আরো জোরে চেপে ধরল, নিজের আরো কাছে নিয়ে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির মুখে আছড়ে পড়ছে। সিমি চোখ বন্ধ করে ব্যথা সহ্য করছে। নিশান আবারও একইভাবে বলল, হাত তোর হলেও জানটা আমার। তোকে বলেছিলাম না আমার অনুমতি বিনা নিঃশ্বাসটাও নিতে পারবি না? ভুলে গেছিস? সিমি, কেন কে হন আপনি আমার, যে আপনার কথাতে আমার নিঃশ্বাস নিতে হবে? সিমির এই কথা যেন নিশানের রাগে ঘি ঢেলে দেওয়ার মতো।
নিশান আচমকা সিমির কাঁপতে থাকা কোমল ঠোঁট জোড়াতে নিজের শুষ্ক ঠোঁট দ্বারা দখল করে নিল। সিমির কান্না থেমে গেছে, বুঝতে পারছে না কি হচ্ছে। নিশান এক হাত দিয়ে সিমির মাথা চেপে ধরে, আরেক হাত দিয়ে সিমির কোমরের খাঁজে শক্ত করে হাত দিয়ে সিমির ঠোঁটের উপরে রাজত্ব চালাচ্ছে। সিমি যখন হুঁশ আসলো তখন যেন ওর দমটা বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ঠোঁট জ্বালা করছে। কেটে গেল নাকি? সিমির যেন এইবার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে নিশানকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিশান সে আরো শক্ত করে সিমিকে জড়িয়ে ধরে সিমির ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে আছে। তাও যেমন তেমন না, একেবারে রক্ত বাহির করে দিয়েছে, শুধু কামড়াচ্ছে। আর সিমি ব্যথাতে চোখ বন্ধ করে আছে, দম বন্ধ। এইভাবে টানা 15 মিনিট পরে নিশান সিমির ঠোঁট ছেড়ে দিল। সিমি ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঠোঁটে জ্বালা পোড়া হচ্ছে প্রচুর, সাথে নিঃশ্বাস মনে হয় এইভাবে আর একটু থাকলেও দম বন্ধ হয়ে মারা যেত। নিশান সিমির উড়না তুলে ঠোঁট মুছে নিয়ে বলল, প্রমাণ করে দিলাম আমার অনুমতি বিনা তুই নিজের নিঃশ্বাসটাও নিতে পারবি না। সিমি নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমার ভাই হন, এইসব কি করলেন আমার সাথে? নিশান, আমি তোকে কোন সময় বোনের নজরে দেখিনি, আর দেখব না। সাথে তোকেও আজ থেকে আমাকে ভাইয়ের নজরে দেখা অফ করতে হবে, বলে সিমিকে কোলে তুলে নিল। সিমি হাত পা ছুড়াছুড়ি করতে লাগল। নিশান বলল, হাত পা ছুড়াছুড়ি ঠিক আছে, বাট চিৎকার করলে ফাঁসবি তুই, মাইন্ডেড। সিমি হাত পা ছুড়াছুড়িও বন্ধ করল। সত্যি এইভাবে কেউ দেখলে দোষ তো তার হবে। আর এই বিদেশি কুত্তা তাকে নিয়ে যাচ্ছে কই? ঠোঁটও জ্বলছে, না পারছে কিছু বলতে, না পারছে করতে। নিশান সিমিকে ওইভাবে কোলে করে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। সিমি এখনো চুপ আছে, সে চুপচাপ থেকে দেখতে চাচ্ছে এই বিদেশি কুত্তা কি করে। নিশান সিমিকে নিয়ে গাড়িতে উঠে বসল। এইদিকে ড্রাইভিং সিটে জিহান বসেছিল আগে থেকে। নিশান উঠে বসতেই জিহান গাড়ি নিয়ে গেল গন্তব্যর দিকে। এইদিকে সিমির লাগছে ভয়, এই দুই ভাই মিলে কি তার নামে কোন প্ল্যান করেছে, তাকে কি পাচার করে দিতে যাচ্ছে নাকি? ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ দিয়ে কথা বাহির হচ্ছে না। টানা 20 মিনিট ড্রাইভ করে গাড়ি এসে থামল একটা অফিসের সামনে। নিশান গাড়ি থেকে নামল, সিমিকে নামালো। সিমির হাত নিজের হাত মধ্যে নিয়ে অফিসের ভিতরে ঢুকল, পিছু পিছু জিহানও আসলো। সিমি এইদিকে ওইদিকে তাকাতে লাগলো, না কোথাও কেউ নেই। আর এই অফিসেটাই বা কিসের? সে অফিসের এইদিকে ওইদিকে তাকিয়ে একটা সাইন বোর্ড পেল যেইখানে লেখা কাজী অফিস। এইটা পরে সিমির পা থেকে যেন মাটি সরে গেছে। এই বিদেশি কুত্তা আর জবেদার ভাতার তাকে কাজী অফিসে আনলো কেন? নিশান জিহান সিমি অফিসের ভিতরে ঢুকলো, দেখলো একটা মধ্যে বয়স্ক টুপি পরা লোক একপাশে বসে আছে, আরেক পাশে বসে আছে কোট প্যান্ট পরা এক লোক। নিশান সিমিকে নিয়ে মধ্যে বয়স্ক টুপি পরা লোকটার কাছে গেল। সিমির ভয় লাগছে খুব। নিশান বসল, সাথে সিমিও। নিশান লোকটাকে বলল, শুরু করুন। সিমি ভয় পাচ্ছে খুব, কি শুরু করবে এরা? লোকটা হলো কাজী, তার সবকিছু আগে থেকেই লেখা ছিল। এখন তারা আসতেই পড়া শুরু করল। আমি সালাউদ্দিন চৌধুরী ও রোজিনা চৌধুরীর কন্যা ঈশিতা জাহান সিমিকে প্রশ্ন করছি, আপনি কি তাজউদ্দিন চৌধুরী ও সেলিনা চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী নিশানকে 2 টাকা মোহর ধার্য করে নিজের বৈধ স্বামী হিসেবে কবুল করেছেন? যদি করেন তাহলে কবুল বলুন। সিমি চুপ করে বসে কান্না করছে। কাজী আবারও বলল, মা কবুল বলো। সিমি এখনো চুপ আছে। কাজী নিশানের দিকে তাকিয়ে বলল, বাবা মেয়ে হয়তো এই বিয়েতে রাজি না। নিশান, রাজি আছে কিনা নেই আপনার কানে কানে বলেছে? কাজী মাথা দুই পাশে নাড়ালো, মানে না। কাজী আরও একবার সিমিকে কবুল বলতে বলল, কিন্তু সিমি চুপ করে আছে। নিশান উঠে দাঁড়ালো, সাথে সিমিকেও দাঁড় করালো। নিশান বাঁকা হেসে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, বলে সিমির গালে জোরে একটা চড় মারল। সিমি গালে হাত দিয়ে নিশানের দিকে তাকালো। নিশান শান্ত কণ্ঠে বলল, কবুল বল। সিমিও জেদ ধরে আছে, ও কিছুতেই এই বিদেশি কুত্তাকে বিয়ে করবে না। এই কুত্তাকে বিয়ে করার থেকে জবেদার ভাতারকে বিয়ে করা অনেক ভালো। সিমি বলল, মরে গেলেও বলবো না। সিমির এই কথা শুনে নিশান আবারও একটা চড় মারল।
কাজী উকিল ওরা হবার মতো বসে আছে। এইদিকে সিমি চর খেয়ে কান্না করতে করতে বলল, আমার ব্যথা লাগছে। সিমির কথাই পাত্তা না দিয়ে নিশান আবারও চর মারল। সিমি এইবার জোরে জোরে বলল, বিদেশি কুত্তা কবুল, নাশপাতি ভাই কবুল, এনাকোন্ডা কবুল। সিমি কবুল বলেছে ঠিকই, কিন্তু কি কি নাম বলল এইগুলো? নিশান আপাতত শান্ত থেকে কাজী বলার আগে সে বলে দিল, কবুল কবুল কবুল। কাজী শুধু এই ইউনিক বিয়েটা সম্পূর্ণ দেখল, শেষ হতে বলল, তোমাদের ইসলাম শরীয়তে বিয়ে শেষ, আলহামদুলিল্লাহ। নিশান এইবার উকিলের কাছে গিয়ে সাইন করল, সিমিও করল। তাদের ইসলাম ও আইনি দুইভাবে বিয়ে সম্পন্ন হল। সিমি এখনো দুই গালে হাত রেখে কান্না করছে। বিয়ের কাজ শেষ হতে নিশান সিমিকে টানতে টানতে আবারও গাড়ির কাছে আনলো, ভিতরে ঢুকে বসল। জিহান আসলো, এসে গাড়ি চালালো। পুরো নিস্তব্ধ গাড়ির ভিতরে, শুধু সিমির নাক টানার আওয়াজ ছাড়া আর কিছু আসে না। চৌধুরী ভিলাতে গাড়ি যখন পৌঁছালো তখন রাত 1:30 বাজে। নিশান সিমিকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। জিহানও আসলো। জিহান নিজের রুমে গেল। এইদিকে নিশান সিমিকে তার রুমে না দিয়ে এসে নিজের রুমে নিয়ে গেল। নিশান রুমে ঢুকে দরজা লক করে সিমিকে বেডে ছেলে দিল। সিমি বলল, আমাকে এইখানে আনলেন কেন? আমার রুমে দিয়ে আসেন। নিশান, এইটাই তোর রুম। আজ থেকে তুই এইখানে ঘুমাবি আমার সাথে, আমার পাশে, বলে নিশান ও বেডে বসল। গায়ে থাকা টি শার্ট খুলে ফেলে দিল। উন্মুক্ত হলো বুক, লোমহীন বুক। তবে এই উন্মুক্ত পরিষ্কার বুকে কোন পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ বুকের ডান পাশ দিয়ে বাহু পর্যন্ত সম্পূর্ণ ট্যাটু। একটা ড্রাগনের ট্যাটু বাম পাশের ঘাড়ের কাছে আছে, পিঠেও হয়তো আছে। সিমির তো নিশানের এইসব দেখে আরো বেশি ভয় লাগছে। নিশান লাইট অফ করল, বেডে শুয়ে সিমিকে টান দিয়ে নিজের বুকের মাঝে আনল। তারপর সিমির গলায় মুখ গুজে দিয়ে বলল, অনেক দিনের ক্লান্ত আমি, ঘুমাতে চাই, তাই আমাকে ঘুমাতে দে। নিশান কথা বলাই সিমির গলায় তার গরম নিঃশ্বাস পড়ছে। সিমি কেঁপে উঠছে। সিমির কাপা দেহ দেখে নিশান বলল, বিয়ে করেছি, বাসর করার হক রাখি, বাট করছি না। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি, তাই এইভাবে কাপাকাপি করবি না। করলে ফরজ গোসল করিয়ে দিব। সো চুপচাপ ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। সিমির যেন এইবার নড়াচড়া তাও বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস তাও যেন সে নিচ্ছে তো আবার নিচ্ছে না। নিশান ওইভাবে গলায় মুখ গুজে দিয়ে কখন যেন ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সিমিরও ঘুম আসছে। তার তো নড়তে ভয় লাগছে, এই বিদেশি কুত্তা যদি কিছু করে। একসময় চোখ বুজে আসলো, সেও ঘুমিয়ে পড়ল ওইভাবে। ধরণীতে সূর্যের আগমন ঘটেছে অনেক আগে। চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে। বাইরে পাখিগুলো কিচির মিচির করে ডাকছে। হালকা ঠান্ডা, হালকা গরম আবহাওয়া। সময়টা সকাল 6:05। সিমির ঘুম ভেঙে গেল হুট করে। সে চোখ খুলেই বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। আজও সেই খারাপ স্বপ্ন দেখেছে সে? সিমি চোখ বুজে নিজেকে শান্ত করতে লাগল। কিছুক্ষণ ওইভাবে থেকে স্বাভাবিক হলো। উঠতে চাইল, কিন্তু কারোর শক্তপোক্ত হাত যেন তাকে আঁকড়ে ধরে আছে। সিমি ভালোভাবে দেখল না, এইটা সামিয়া না, তাহলে কে? জানলার ফাঁক গলে হালকা আলো রুমে আসছিল। সিমি সেই আলোয় পাশ ফিরে তাকাতেই নিশানকে দেখে অবাক হয়ে গেল, সাথে ভড়কে গেল। এই নাশপাতি ভাই তার রুমে তাকে এইভাবে জড়িয়ে ধরে আছে কেন? সিমি চোখ বন্ধ করল, মাথায় একটু চাপ প্রয়োগ করল, কি হয়েছে কিছু মনে করার জন্য। একটু চাপ দিতেই সবকিছু মনে পড়ল। মনে পড়তেই তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। সে দেয়ালে থাকা ঘড়িতে সময় দেখে আটকে উঠলে। ও নিশান ভাই এর রুমে এখন কিভাবে যাবে? কেউ যদি দেখে ফেলে, তখন কি জবাব দিবে সে? সিমির ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এইদিকে নিশান সিমিকে ছেড়ে আরেক পাশে ঘুরে শুতে। সিমি বেড থেকে নেমে পড়ল, বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। বেডের একপাশে থাকা তার উড়োনা টানিয়ে মাথায় কাপড় দিল। ধীরে ধীরে রুম থেকে বাহির হলো। দরজার কাছে আসতে একটু খুলে এইদিকে ওইদিকে তাকালো। না, কেউ নেই। এই সুযোগে সিমি রুমের বাইরে চলে দরজা লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে 1-2 পা হাঁটতেই হুট করে কারোর কথা শুনে তার জান যেন বেরিয়ে আসলো। সিমি, তুই নিশানের রুম থেকে এইভাবে চুপি চুপি বেরিয়ে আসলি কেন? সিমি চোখ তুলে সামনে তাকাতেই দেখে তার মা দাঁড়িয়ে আছে ভ্রু কুঁচকে। সিমি কি উত্তর দিবে বুঝতে পারছে না, তাই চুপ আছে। সিমিকে চুপ থাকতে দেখে রোজিনা আবারও বলল, সিমি, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। তুমি নিশানের রুমে কি করছিলে? সিমি এখনো মাথা নত করে চুপ করে আছে।
রোজিনা এইবার ধমক দিয়ে বলল, অসভ্য মেয়ে, কথা কানে যায় না? তুমি সারা রাত নিশানের সাথে ছিলে, তাই তো রাতে এসে খুঁজে পাইনি আমি। বেয়াদব ভাই, এর সাথে এক রুমে ছিলিস, লজ্জা করে না? অসভ্য বাকি কথা শেষ করার আগেই শোনা গেল এক পুরুষ নালীর ভারী কণ্ঠস্বর। মেজো আম্মু মুখের কথা মুখে ফিরিয়ে নেন। আর দ্বিতীয়বারের জন্য ইস্যুকে অসভ্য বেয়াদব বলবেন না, কারণ সেই রাইট আমি কাউকে দেইনি। এইদিকে রোজিনার এমন ধমকানি শুনে সিমি কেঁপে উঠল। অপরদিকে নিশানের কথা সিমি চুপ ছাড়া আর কিছু করতে পারল না। রোজিনা নিশানের কথা শুনে বলল, আমাকে রাইট শেখাস তুই? ও তোর সাথে কি করছিল রুমে? নিশানের সরল সোজা জবাব, কি করছিল মানে? আমার বিয়ে করা বউ তো তার স্বামীর রুমে স্বামীর আদর নিতে তো থাকবেই। এইটা জিজ্ঞাসা করার কি আছে মেজো আম্মু? নিশানের কথা সিমি লজ্জা যেন আরো বেশি আঁকড়ে ধরছে, তাকে একটু ভালোভাবে বললে কি হয় না? এইদিকে নিশানের কথা যেন রোজিনার মাথায় বাজ পড়ল, সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, বিয়ে করা বউ মানে? তুমি সিমিকে বিয়ে করেছ? নিশান, এই তো শাশুড়ি আম্মার মাথায় বুদ্ধি আছে, চট করে বিষয়টা ধরে ফেলছে। রোজিনার মাথা যেন ঘুরে উঠল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। সোফায় বসে চিৎকার করে বাড়ির মানুষ সবাইকে এক করল। নিশান উপরে দাঁড়িয়ে দেখছে সবকিছু। সিমি নিশানের পাশে মাথা নত করে দাঁড়িয়ে আছে। রোজিনার চিৎকার শুনে সবাই আসতে রোজিনা বলল, নিশান নাকি সিমিকে বিয়ে করেছে, ওরা এখন স্বামী স্ত্রী। এইটা শুনে পুরো চৌধুরী বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। অবাক হয়েছে তারা খুব। কিছুক্ষণ চুপ থেকে তাজউদ্দিন উপরে দাঁড়িয়ে থাকা সিমি আর নিশানকে ডাকল। নিশান সিমির হাত শক্ত করে চেপে ধরে নিচে নেমে আসলো। তারা ড্রয়িং রুমে আসতেই সিমির বাবা সালাউদ্দিন এসে সিমিকে থাপ্পড় মারতে যেতেই সেই হাত ধরে ফেলল নিশান। বাড়ির প্রতিটা সদস্য অবাক হয়ে তাকিয়ে আছে। নিশান এক ঝটকা মেরে হাত ছেলে ফেলে দিয়ে বলল, উহুম, এই ভুল দ্বিতীয়বার করতে আসলে আমি ভুলে যাব, আপনি ইস্যুর বাবা আর আমার মেজো চাচ্চু। সো আমার ইস্যুর গায়ে একটা আঁচড়ও লাগলে কাউকে ছেড়ে দিব না। নিশানের কথা শুনে সবাই অবাক। সিমি তো ভয় নিশানের পিছনে লুকিয়ে আছে, নিশানের জামা খামচে ধরে আছে। তাজউদ্দিন বলল, নিশান, এইটা কেমন ব্যবহার তোমার? সে সিমির বাবা, তাকে মারতেই পারে? নিশান ছিল কাল পর্যন্ত তার অধীনে, আজ থেকে আমার অধীনেও। তাই বাপ, কেউ ছাড় দেব না। তাজউদ্দিন এইবার ধমক দিয়ে বলল, পাগলামি জুতো দাও তুমি। কোন সাহসে, কার অনুমতি নিয়ে সিমিকে বিয়ে করেছ? নিশান দাঁতে দাঁত চেপে বলল, তানভীর চৌধুরী। নিশান পাগলামো যদি করে তো সেইটা শুধু তার ইস্যুর জন্য। আর রইল সাহস, অনুমতি। আমার যা সাহস আছে তার এক কোণাও আপনার মধ্যে নেই। সাথে অনুমতি, যেইখানে পুরো মানুষটাই আমার, সেখানে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তাজউদ্দিন, আমাকে শাসাচ্ছ? হ্যাঁ, গুনার্মি করবে? কর, সিমিকে ডিভোর্স দাও। এই বিয়ে আমরা মানি না, ডিভোর্স। বাকি কথা শেষ করার আগেই নিশান চিৎকার দিয়ে বলল, ডিভোর্সের কথা আর একবার উচ্চারণ করলে খোদার কসম এইখানে কেয়ামত বয়ে যাবে। ইস্যুকে ডিভোর্স দিতে আমি বিয়ে করিনি। তাজউদ্দিন, তাহলে কেন করেছ? নিশান হিংস্রভাবে বলল, কেন করছি জানেন না? নাটক মারান আপনারা আমার সাথে। ইস্যুকে বিয়ে করতে চেয়েছি আমি, আপনারা জানতেন না? জানার সত্ত্বেও কেন তাকে অন্যজনের সাথে বিয়ে দিতে চান? নাটক, আমি কি ফিডার খাই যে নাটক বুঝব না? নিশানের কথা শুনে সবাই অবাক হলো। নিশান কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে? এইদিকে সিমির মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। তাজউদ্দিন শান্ত কণ্ঠে বলল, তুমি ঠিক কি বলছো নিশান? ভেবে বলছো তো নাকি যেমন তেমন? নিশান, কেন? আমি কি আপনাদের মতো নাটক করছি? নাকি যে আমার সবকিছু ভেবে বলতে হবে? ঠিকই তো বলেছি, ভুল কি? আমার ইস্যুকে যখন আমার সাথে বিয়ে দেওয়ার কথা, সেখানে কেন অন্যের নামে কবুল বলবে? আনসার মি। নিশানের এমন জোরে কথা বলাই সবাই যেন কেঁপে উঠল। তাজউদ্দিন বলল, নিশান, এইটা তো অনেক বছর আগের কথা। তুমি যখন সিমি মামুনিকে বিয়ে করতে চেয়েছিলে তখন তার বয়স ছিল মাত্র 6 বছর, আর তোমার বয়স 16 বছর। ভালোই বুদ্ধিমান ছিলে তুমি। আর তোমার মতো ওই দামড়া ছেলের সাথে ছোট্ট সিমির বিয়ে কিভাবে দিতাম? তাজউদ্দিনের কথা শুনে সিমি অবাক হলো, মানে কি হচ্ছে এইগুলো? নিশান ভাই, তাকে কবে কোন ছোট বেলায় বিয়ে করতে চেয়েছিলাম? তাজউদ্দিনের কথার জবাব দিল নিশান,
হ্যাঁ, আমাকে কি বলা হয়েছিল? যে ইস্যু এখনো ছোট ও বড় হোক, আমি নিজে কিছু করি, প্রতিষ্ঠিত হয়, তখন আপনারা সবাই থেকে ইস্যুর সাথে আমার বিয়ে দেবেন না। কিন্তু না, আপনারা তো বাংলা সিনেমার রিনা খান, তো কেউ ডিপজল, তাই তো ইস্যুকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিলেন। নিশানের কথা সবার কাছে যুক্তি লাগলেও আবার লাগছে না। কোথাকার কথা কোথায় তুলছে? এই কথাই কোন যুক্তি নেই। সেলিনা বলল, নিশান বাবা, এইসব অনেক বছর আগের কথা, আমাদের মনে নেই। আর তুমিও ভুলে গিয়েছ। তখন আবেগ কাজ করেছিল, তাই আমরা তেমন গুরুত্ব দেইনি তা। নিশান রাগে গোজগোজ করতে করতে বলল, আমার আবেগ কখনো কাজ করেনি। প্রশ্ন যখন আমার ইস্যুকে নিয়ে, তখন কখনো আমার আবেগ কাজ করেনি, ডাইরেক্ট বিবেক কাজ করেছে। সো আমি ভুলিনি, আমি আর দ্বিতীয় কোন কথা বলতে চাই না। বলে নিশান সিমির হাত ধরে টেনে নিয়ে যেতে গেলে তাজউদ্দিন বলল, নিশান, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? নিশান, তুমি যখন মাকে নিয়ে রুমে যাও, আমি জিজ্ঞাসা করেছি একবার, ও মাকে নিয়ে কেন যাও রুমে? তেমনি আমি আমার বউকে নিয়ে রুমে যাচ্ছি, সদ্য বিয়ে করা বউ আমার, আপনাদের সিনেমার জন্য বউটা কান্না করছে। এখন প্রাইভেসি লাগবে, বউকে আদর করে চুপ করানোর জন্য। বলে নিশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সিমির হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে সিমি দাঁড়ালো, যেতে চাচ্ছে না। নিশান কোন কথা না বলে আচমকা সিমিকে কোলে তুলে নিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে গেল। এইদিকে সবাই হতাশ, কি বলবে তারা, এই ব্যাপারোয়া ছেলেকে এইটুকু বোঝা হয়ে গেছে যে সিমি নিজ ইচ্ছায় বিয়ে করেনি। এখন সবার মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। এইদিকে নিশান সিমিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সিমি হাত পা ছুড়াছুড়ি করতে লাগল। নিশান হনহন পায়ে নিজের রুমে ঢুকে পা দিয়ে দরজা জোরে লাগিয়ে দিল। তারপর সিমিকে নিয়ে বেডের কাছে গিয়ে তাকে জোরে ছেলে ফেলে দিল। এইভাবে ছেলে দেয়াই সিমি হালকা ব্যথা পেল। সিমি এখনো কান্না করছে। সে উঠে বসল, নিশানের উদ্দেশ্য বলল, কি সমস্যা আপনার? কেন আমার পিছু লেগেছেন? সিমিকে বাকি কথা শেষ করতে না দিয়ে নিশান নিজের চুলে হাত দিয়ে ঠিক করতে করতে বলল, সমস্যা আমার না, সেইটা তোর। সিমি চোখ ছোট ছোট করে বলল, আমার কিসের সমস্যা? নিশান, তো সমস্যা কি ছেলেদের হয় নাকি? মেয়েদেরই তো হয় আবাল। সিমি, আপনি আমাকে আবাল বললেন কোন দুঃখে? নিশান, তোর তো এমনিই দুঃখে বুক ভেসে যাচ্ছে, আবার কোন দুঃখ লাগবে? সিমি কান্না মাখা কণ্ঠে বলল, আপনি আমাকে বিয়ে করেছেন বলেই তো আমার এত বুক ভাসছে, তাই ভালোভাবে ডিভো। সিমির মুখের কথা মুখেই রয়ে গেল, বাহির হওয়ার আগেই নিশান সিমির গাল চেপে ধরল। সিমি হাত দিয়ে নিশানকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারছে না। সিমি ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। নিশান হিংস্রতার সাথে বলল, ভালো ব্যবহার করছি বলে তুই কি মনে করেছিস যে আমি ভালো? নো নেভার, আমি ভালো না, আর তোর ক্ষেত্রে তো একদমই না। খোদার কসম, তুই যদি মুখ দিয়ে আর একবার ডিভোর্সের কথা উচ্চারণ করলে তোকে দুনিয়া থেকে তুলে নেওয়ার দায়িত্বটা আমিই নিব। বলে নিশান সিমির গাল ছেড়ে দিল। সিমি জোরে কান্না করে দিল, তার গাল প্রচণ্ড ব্যথা করছে। এতদিন স্বপ্নে মেরেছে, এখন বাস্তবে। সিমির কান্না করা দেখে নিশান শান্ত কণ্ঠে বলল, ইস্যু, ভালোভাবে বলছি, কান্না থামা, এইসব ফ্যাচ আমার সহ্য হচ্ছে না। এইদিকে কে শোনে কার কথা? সিমি তো নিজের মতো কেঁদেই যাচ্ছে। নিশানের রাগ যেন আরো বাড়ছে, সে চিৎকার দিয়ে বলল, তোর ভাতার মরে গেছে যে এইভাবে কান্না করছিস? চোখের পানি মুছে ফেল। যদি কান্না করতে দেখছি আর তো খুন করে ফেলব। ইডিয়েট, চোখের পানি মোছ। নিশানের কথাই সিমি কেঁপে উঠল। এই বিদেশি কুত্তার বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি মেরে ফেলে না থাক। সিমি চোখের পানি মুছে ফেলল। নিশান আর কোন কথা না বলে গম্ভীর মুখ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিশানকে ওয়াশরুমে ঢুকতে দেখে সিমি যেন হাতে জান ফিরে পেল। সে পা টিপে টিপে হেঁটে দরজার কাছে গেল। দরজার লক খুলতে গেল, কিন্তু খুলতে পারছে না। সিমি আরো 2-4 বার ট্রাই করল, না, খুলতে পারছে না। সিমি বিড়বিড় করে বলল, এই বিদেশি কুত্তার সমস্যা কি? আমাকে বন্দি করে রাখার মানে কি? এইভাবে সিমি আবারও ট্রাই করল। ওর ট্রাই করার মধ্যে নিশান ওয়াশরুমের দরজা খুলে বাইরে আসলো। সিমি দ্রুত দরজার হাতল ছেড়ে দিয়ে নিশানের দিকে ফিরতেই দ্রুত চোখ বন্ধ করে বলতে লাগল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, বিদেশি কুত্তা পোশাকবিহীন।
নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে সিমিকে দরজার কাছে দেখে তেমন রিয়েকশন না দিলেও চোখ বন্ধ করে বিড়বিড় করতে করতে কি বলল সেইটা দেখে নিশান চোখ ছোট ছোট করে বলল, তুমি ওইখানে দাঁড়িয়ে কি করছো? পালাচ্ছিলে নাকি? সিমি ওইভাবে চোখ বন্ধ রেখে বলল, আরে না না, আমি পালাবো কেন? এই দরজার কাছে অনেক ময়লা ছিল, সেইটাই পরিষ্কার করছিলাম। নিশান সিমির কাছে এগিয়ে আসলো, ভ্রু কুঁচকিয়ে বলল, চোখ বন্ধ করে আছো কেন? সিমি, আপনি আগে পোশাক পরেন। নিশান, ওয়াই? সিমি, ওয়াই মানে আপনি বিনা পোশাকে আছেন। আমার কেমন জানি লাগছে, দ্রুত পরেন। সিমির কথার মানে বুঝতে পেরে নিশান বাঁকা হেসে বলল, আমি তো টাওয়াল পরে আছি। তাহলে কিভাবে বলিস আমি পোশাকহীনা আছি? সিমি ওইভাবেই বলল, না না, আপনি জামা পরে আসেন, যান যান। নিশান এগিয়ে আসতে আসতে একদম সিমির কাছে চলে আসলো। নিশান বলল, চোখ খুলে দেখ, একদম পোশাক পরেই আছি। সিমি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকাতেই দেখল নিশানের বড় বডি তার সম্মুখে। বড় বড় ড্রাগনের ট্যাটু, সেখানে আবার পানি লাগাই যেন জীবন্ত লাগছে। লোমহীন বুক, সিমির চোখ যেন আটকে গেল নিশানের বডিতে। নির্লজ্জের মতো তাকিয়ে আছে। নিশান সিমিকে নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে হুট করে নিশান দরজার দুই পাশে হাত দিয়ে সিমিকে আটক করে নিল। হুট করে এমন করাই সিমি থতমত খেয়ে গেল। সে চোখ উঁচিয়ে নিশানের দিকে তাকাতেই নিশান বলল, আমি জানি আমি সুন্দর, তাই বলে এইভাবে চোখ দিয়ে গিলে খাওয়া উচিত না, আমি তোরই হাসবেন্ড দেখার জন্য সময় আছে অনেক। সিমি দ্রুত চোখ বন্ধ করে মনে মনে নিজেকে গালি দিয়ে বলল, শালা সিমি, এই বিদেশি কুত্তার দিকে কিভাবে নির্লজ্জের মতো তাকালি, ছিছি। তোর উপরে ঘৃণা আসছে আমার, থু। নিশান, চোখ বন্ধ করলি কেন? টাকা দেখ আমাকে, আমি মাইন্ড করব না, এইগুলো তোরই তো হক, তুই যদি বলিস টাওয়াল তাও খুলে দিতে পারি। নিশানের কথা শুনে সিমি নিশানের বুকে দুই হাত দিয়ে ঠেলে দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, কি অসভ্য কথা ওয়াক। নিশান একটু সরে আসলো, ঠোঁট কামড়ে বলল, আমি মানুষটা তোর জন্য অসভ্য, তাই আমার থেকে কোনোদিন সভ্য কিছু আশা করবি না। কারণ তোর ওই আশা নিরাশা হবে আমার অসভ্যতামির 1 ঘন্টা ক্লাস করলে। বলে নিশান কাভার্ড থেকে নিজের পোশাক বাহির করে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমের দরজার আওয়াজ হতে সিমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দরজার কাছে গিয়ে হাতল ধরে টান দিতেই দরজা খুলে গেল। সে এতক্ষণ ধরে খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। আর এখন যেই হাত দিয়েছে সেই খুলেই গেল। সিমি আর দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। সে নিজেকে ঠিকঠাক করে সামনে এগোতেই চমকে উঠল। কারণ তার রুমে তার বেডে যারা সামিয়া আর রাত্রি বসে আছে তার দিকে হা করে তাকিয়ে। সিমি বুকে হাত দিয়ে তার কাছে গেল। বেডে বসে তাদের তিনজনের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা তিনজন এইখানে কি করছিস? সামিয়া, আমাদের কথা বাদ দে, তুই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকে কি বাড়িতে ফিরলি নাকি? সিমি কাদো কাদো হয়ে বলল, ম্যারাথন দৌড় থেকেও খারাপ রে, ওই বিদেশি কুত্তা আমার জীবনটা শেষ করে দিল 1 রাতের ভিতরে। যারা সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরি কণ্ঠে বলল, আহারে আমার ভাবিজান, আপনি কান্না করিয়েন না। আমার ভাইয়া খুব ভালো, ভাবিজান তোমাকে খুব ভালোবাসে। সিমি প্রথমে বুঝতে না পেরে সে নিজেও বলল, হ্যাঁ নন। বাকিটা বলতে গিয়েও থেমে গেল, মুখ চেপে ধরল, তারপর বলল, এই শালি, তুই আমাকে ভাবি ডাকিস কেন? যারাকে কিছু বলতে না দিয়ে রাত্রি দুঃখ প্রকাশ করে বলল, সিমি জানু মোর ভাবি হয়তো, কিন্তু এক্সিডেন্ট করে গাড়ি উল্টিয়ে নিশান ভাই এর সাথে বিয়ে হয়ে যারার ভাবি হয়ে গেল। রাত্রির কথা শুনে সিমি দাঁত কিরমির করে বলল, মির্জাফর এর বংশধর তোর ভাই কি যেন নাম? ও হ্যাঁ, জবেদার ভাতার, ওকে আমি কখনোই বিয়ে করতাম না। আর ওই নাশপাতি, ও তো আমাকে চর মারতে মারতে কবুল বলিয়েছে, নয়তো আমি ঈশিতা জাহান সিমি ওই বিদেশি কুত্তাকে কবুল বলতাম না। সিমির কথা শেষ হতে সামিয়া বলল, সবাই চুপ, সিমি জানু শোন। সিমি আর চোখে সামিয়ার দিকে তাকাতেই সামিয়া আস্তে আস্তে বলল, সিমি মানে তোদের বিয়ে তো রাতে হয়েছে তাই না? সিমি মাথা নাড়ালো, সামিয়া আবারও বলল, রাত কয়টা নাগাদ হবে? সিমি একটু ভেবে বলল, হয়তো রাত 2টা। সামিয়া, তার মানে রাতে তুই নাশপাতি ভাইয়ের রুমে ছিলিস? সিমি, হ্যাঁ। সামিয়া এইবার মুচকি হেসে বলল, তার মানে তোদের ফার্স্ট নাইট শেষ। সামিয়ার কথা শুনে সিমি দুই গালে হাত দিয়ে তওবা করতে করতে বলল,
তওবা তওবা, আস্তাগ ফিরুল্লাহ, তোদের মুখে ঠাডা পড়ুক। ছি ছি, কতটা নোংরা মাইন্ড তোদের। সিমির কথা শুনে যারা চোখ ছোট ছোট করে বলল, ভুল কি বলল ও? একসাথে এক ছাদের নিচে এক জায়গায় ছেলে মেয়ে থাকলে তো ইটিস পিটিস হতেই পারে। যারার কথার সাথে রাত্রি ও সামিয়াও হ্যাঁ মিলালো। সিমি বলল, বাল হবে, কিচ্ছু হয়নি। তোর ভাই এর বডিতে যে বড় বড় ড্রাগন ট্যাটু আঁকিয়েছে সেইটা দেখে আমি ভয়ে আছি, চুপ কর। সিমির কথা শুনে ওরা তিনজনেই মুচকি হাসল। সামিয়া বলল, মানে সামথিং সামথিং হয়েছে? সিমি উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নাথিং নাথিং। সিমিকে ওয়াশরুমে যেতে দেখে রাত্রি বলল, হ্যাঁ আমরা বুঝি কিছু হয়নি, তাই শাওয়ার নিতে গিয়েছিস। সিমি ওয়াশরুম থেকেই চিৎকার করে বলল, আল্লাহ, আমার একটাই দোয়া, এই তিনটার মুখে ঠাডা পড়ুক। নিশান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট আপ করতে জিহান ওর রুমে ঢুকল। জিহানের চোখে এখনো ঘুম। নিশান জিহানকে দেখে বলল, অফিসে যাবি না? জিহান, যাব। নিশান বেডের কাছে এসে নিজের ফোন তুলে নিয়ে জিহানের উদ্দেশ্য বলল, রাতে চুরি করতে গিয়েছিলিস নাকি, যে এইভাবে ঘুমে ঢুলছিস এখনো? জিহান দাঁতে দাঁত চেপে বলল, শালা হারামি দিস, কবে তুই ঘুম পড়তে আমাকে? কালকে তো চুরি করতে গিয়েছিলাম কাজী আর উকিলকে আনতে। শালা বিয়ে করারও করলি, বউ এর সঙ্গও পেলি, এখন আমাকে বলিস আমি চুরি করি? নিশান গম্ভীর কণ্ঠে বলল, তোর ফালতু স্টক তোর কাছে রাখো আর দ্রুত শাওয়ার নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। জিহান বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। আর নিশান সোফায় বসে ফোন স্ক্রুল করতে লাগল। দেশে আসছে 2-3 দিন হচ্ছে, এখনো অফিসের কোন কাজেই হাত দিতে পারিনি, অনেক কাজ জমে আছে, তাই আজকে দুই ভাই যাচ্ছে কাজগুলো এগিয়ে গুছিয়ে নিতে। চৌধুরী ম্যানশন এর ড্রয়িং রুমে আবারও সবাই এক হলো। সময়টা তখন দুপুর 2টা বেজে 1 মিনিট। সকাল থেকে এই পর্যন্ত বাড়ির কারোর খাওয়া নেই। নেই বলতে কেউ খায়নি। সিমি আর নিশানের একটা বিহিত না করে যেন তারা শান্তি পাচ্ছে না। তাই সবাই আবারও এক জায়গায় হলো। বাড়ির কর্তারা এক সোফায় বসে আছে। গিন্নিরাও বসে আছে আরেক সোফায়। মেহেরিমা, তার স্বামী রুবেল আর ছোট ছেলে তিহান এক সোফায় বসে আছে। মিহু, পিহু, তাজ ওরা তিনজন নিজেদের রুমে ঘুমিয়ে আছে। সামিয়া, রাত্রি, যারা, সিমি, চারজন একসাথে দাঁড়িয়ে আছে এক পাশে। নিশান আর জিহান সেই বেরিয়েছে, এখনো আসেনি। সবাই নিশ্চুপ। এমন সময় মেহেরিমা তার বড় ভাইয়ের উদ্দেশ্য বলল, ভাইজান, নিশান যে সিমির 6 বছর বয়সে তাকে চেয়েছে মানলাম। তোমরা কথাও দিয়েছিলে, সবকিছু বললে, কিন্তু এইটা কেন বললে না? সে সিমিকে চাই কেন দিলে না তার কাছে? মানলাম তখন ছোট ছিল, তাহলে কথা কেন দিলে? মেহেরিমার কথা শুনে সবাই নিশ্চুপ রইল। ভুল তো কিছু বলল না মেহেরিমা। এইদিকে যারা সিমিকে বাহু দিয়ে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, দেখছিস ভাবি, আমার ভাই তোকে কত ভালোবাসে, তোর 6 বছর বয়সে তোকে বিয়ে করতে চেয়েছে। সিমি কিছু বলবে, পাশ থেকে সামিয়া বলল, ইয়া আল্লাহ, কিয়া রোমান্টিক হে। সিমি দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, চুপ কর মির্জাফরের বংশধররা, আমি মরছি আমার জ্বালায়, উনারা রোমান্টিক ভালোবাসা খোঁজে। তাজউদ্দিন এইবার গম্ভীর কণ্ঠে বলল, মেহেরিমা, তোর কথা সঠিক হলেও আমার কাছে মনে হয় এই বিয়েটা না হওয়াই উচিত ছিল। সিমিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, কেন করবে সে এমন? সিমি কি রাজি ছিল নাকি? তাজউদ্দিন এর কথাতেও যুক্তি আছে বলে মনে হয় সবার। সালাউদ্দিন এইবার তার মেয়ে সিমিকে ডাক দিল। সিমি এগিয়ে গেল। সবার নজর এখন সিমির দিকে। সিমি মাথা নিচু করে আছে। তাজউদ্দিন কণ্ঠ নরম করে বলল, সিমি মামুনি, তুমি ভয় পেও না, শুধু নির্ভয়ে বলো, তুমি কি এই নামহীন বিয়েতে থাকতে চাও নিশানের অর্ধাঙ্গিনী হয়ে? নাকি থাকতে চাও না? ডিভোর্স চাও? তাজউদ্দিন এর কথা সিমি শুনল। সবাই সিমির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সিমি কি বলে সেইটা দেখার জন্য। সিমি কিছু বলতে উদ্যোগ হতে শোনা গেল পুরুষোনালির কণ্ঠ, যেইটা আর কারোর না, নিশানের ভয়েস, যে ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বলল, ও রাজি থাকুক বা না থাকুক, ও আমার ছিল, আমার থাকবে, মরে গেলেও আমার সাথে মরবে। মৃত্যু আসলে ওকে সাথে নিয়েই আমি তানভীর চৌধুরী নিশান মরব। তাই ওর রাজি থাকা বা না থাকার কোন প্রশ্ন ওঠে না। সবার দৃষ্টি নিশানের দিকে। গায়ে কালো শার্ট, যার হাতা ফোল্ড করা, বুকের কাছে 2-3টা বোতাম খোলা, হাতে ব্লেজার, আরেক হাতে ফোন। সিল্কি চুলগুলো একটু অগোছালো, মুখটা গম্ভীর করে রাখা।
তার পাশে জিহান দাঁড়িয়ে আছে একই লুকে, মুখটা গম্ভীর করে। নিশান ঘাড়টা একবার ডান বামে ঘুরিয়ে ফুটিয়ে নিল, যার দরুণ আওয়াজ হলো। তাজউদ্দিন রাগান্বিত কণ্ঠে বলল, অসভ্য বেয়াদব ছেলে জন্ম দিয়েছি আমি, কোন লজ্জা শর্মের বালাই নেই। সেলিনা এই ছেলে আমাদের হতেই পারে না, হাসপাতাল থেকে নার্সরা পাল্টিয়ে দিয়েছে। তাজউদ্দিনের কথা শুনে নিশান বাঁকা হেসে একটু এগিয়ে এসে তার আম্মুর উদ্দেশ্য বলল, আম্মু আমারও মনে হয় এই বাপ আমার না। যদি আমার জন্মদাতা বাপ হতো তাহলে ঘন্টায় ঘন্টায় নাটক করতো না উপসরি সিনেমা। নিশানের কথা শুনে সবার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বাহির হলো। সেলিনা মুখ ঝামটা দিয়ে বলল, ছি নিশান, এইসব কি কথা তোমার? সে তোমার জন্মদাতা পিতা সম্মান করতে শেখো। নিশান, সম্মান তাকেই করা যায় যে সম্মানের মর্ম বোঝে। উনাকে সাবধান করে দেন বারবার আমার সম্মানে হাত না দিতে, নিত্য নিত্য নাটক অভিনয় না করতে। বলে সিমির হাত ধরতেই সালাউদ্দিন বলল, নিশান তোমার কিসের সম্মান? আমার ঘর থেকে আমার সম্মান, আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছ। সম্মান এইটা তোমার সম্মান? আমার সম্মান নেই? আমার মেয়েকে বিয়ে করলে রাতের আধারে চুরি করে সম্মান আমার নষ্ট করলে না? নিশান ঠান্ডা কণ্ঠে বলল, মেজো চাচ্ছু সরি শ্বশুর আব্বা, যেই বাড়ির মেয়ের সম্মানের কথা বলছেন সেই মেয়ের সম্মান এই বাড়ির ছেলের হাতেই ধ্বংস হয়েছে, সো এইসব না ভেবে চিল করেন শ্বশুর আব্বা চিল। সালাউদ্দিন, বুঝবে কিভাবে তুমি এক মেয়ে হারা বাপের কষ্ট? আমার মেয়েকে কেড়ে নিয়ে আমাকে নিঃশ্বস করেছ। বুঝতে পারছো না তুমিও মেয়ের বাপ হবে তখন বুঝবে। সালাউদ্দিনের কথাই নিশান বাঁকা হেসে বলল, বাবা আমি ইচ্ছা নেই কোন প্রকার, আমার ইস্যুকে আমি ব্যতীত কেউ কষ্ট দেওয়ার সাহস করতে পারবে না। যদিও বাইচান্স হয়ে যাই আমার ইস্যু কষ্ট পাই তো ওই বাচ্চাকেও আমি ছেড়ে দিব না, খুন করে ফেলব। সো বাচ্চার প্ল্যান নেই। এইসব বাচ্চা কাচ্চা বোরিং। নিশানের এই কথা যেন সিমির কানে বাজছে। সে নিশানের দিকে তাকালো, মনে মনে বলল, এ কি আদাও মানুষ? নিষ্পাপ বাচ্চাকেও খুন করতে চাই? আবার বোরিং, ছি আল্লাহ, নিয়তি আমার এই কোন মানুষের সাথে বাঁধলে তুমি? এমনি এমনি আর আমার মুখ থেকে বিদেশি কুত্তা নামটা বাহির হয়নি। হারামজাদা। নিশানের কথা শুনে কারোর আর কোন কথা বলার ইচ্ছা রইল না। নিশান সিমির হাত ধরে টেনে সিঁড়ির কাছে নিয়ে গেল, কি মনে করে আবারও দাঁড়ালো ড্রয়িং রুমে, সবার দিকে আবারও তাকিয়ে বলল, আর বারবার এইভাবে নাটক করা অফ করেন সবাই, বিকজ বারবার ছেড়ে দেওয়ার পাত্রও আমি নই। বলে নিশান সিমিকে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে গেল। নিচে সবাই দীর্ঘশ্বাস ছাড়ল। জিহান সবার দিকে এক পলক তাকিয়ে উপরে উঠতে গেলেই মেহেরিমা ডাক দিল, জিহান দাঁড়াও। জিহান দাঁড়ালো। সামিয়া জারাকে ধাক্কা মেরে বলল, নাশপাতি ভাই রোজিনার বাচ্চা সিমিকে নিয়ে পালালো, রেখে গেল অসহায় জবেদার ভাতারকে। এইবার শুরু হবে জবেদাকে খোঁজা, কারণ জবেদার ভাতার জবেদাকে ছাড়া হয়ে যাচ্ছে গাধা। সামিয়ার এমন কথা শুনে যারা আর রাত্রি দুইজনেই মুখ চেপে হাসল। এইদিকে মেহেরিমা শক্ত কণ্ঠে জিহানকে বলল, কাকে খুন করতে গিয়েছিলে তোমরা? জিহান, অফিসে গিয়েছিলাম। মেহেরিমা, দুই ভাই ছন্নছাড়া হয়ে যাচ্ছ। একজন তো বিয়ে করেছে, রাতের আধারে চুরি করে, তুমি কি করবে? জিহানের সরল জবাব, দিনের আলোয় মেয়ে সহ মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, বিকজ সাক্ষী হিসাবে তার বাবাকে রাখব। বলে জিহান উপরে উঠে যেতে নিলেই মেহেরিমা আবারও বলল, দুই ভাই বিদায় হও। যৎসব মানুষ করতে পারলাম না, অসভ্য হয়েছে দুইটা। জিহান আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। রাত্রি ফিসফিস করে যারা আর সামিয়াকে বলল, দেখেছিস আমার ভাইয়ের কত এটিটিউড? সামিয়া বাহবা দিয়ে বলল, হ্যাঁ, জবেদার ভাতারের এটিটিউড সমুদ্রের তলে। নিশান সিমিকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দিল। সিমি নিশানকে বলল, আপনি কি আদাও মানুষ? ঘৃণা হচ্ছে আপনার প্রতি আমার। নিশান হাতে থাকা ব্লেজার আর ফোনটা বেডে ছেলে ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে সিমির দিকে এগিয়ে আসতে আসতে বলল, আই ডোন্ট মাইন্ড বেবি। ঘৃণা কর আমাকে, আমি ঘৃণা পাওয়ারই যোগ্য। তবে আসক্তি হতে আসবি না। আমার লাইনে পৌঁছাতে গেলে তোকে আবারও জন্ম নিতে হবে। এইদিকে নিজের দিকে নিশানকে আসতে দেখে সিমি পিছাতে লাগলো, তুতলানো কণ্ঠে বলল, এ এ এক একি কো কথা ই এস চেনো। নিশান শার্ট খুলে ছেলে ফেলে দিল, সিমির দিকে এগিয়ে আসতে আসতে বলল, জান তুতলাচ্ছ কেন?
সিমি পিছাতে পিছাতে একদম দেওয়ালের কাছে চলে আসলো। দেওয়ালে পিঠ ঠেকল। যাওয়ার আর রাস্তা নেই। নিশান 2 হাত দেওয়ালে রেখে সিমিকে আটক করল। নিশান সিমির আরো কাছে আসলো। তাদের মাঝে আর 2 ইঞ্চি ফাঁকা আছে। সিমি একইভাবে বলল, ক, কি, কো, কর, চেনো। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে হাসকিটনে বলল, সামান্য লিপকিস করব, জান ঠান্ডা হয়ে থাকো। বলেই নিশান সিমির কোমল ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। সিমির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নিশান সিমির কোমরের খাজে এক হাত দিল, আরেক হাত সিমির গালে। সিমির রেসপন্স না পেয়ে সে কামড় বসালো জোরে। সিমি ব্যথায় কুকড়ে উঠলে, দম বন্ধ হয়ে আসছে, নড়তেও পারছে না। এইদিকে নিশান আবারও সিমির কোমরের খাজে চাপ দিল। কিন্তু সিমি রেসপন্স করছে না, তার দম বন্ধ হয়ে আসছে। প্রায় 5 মিনিট পরে নিশান সিমিকে ছেড়ে দিল। সিমি ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। এর মধ্যে নিশান সিমির গলায় মুখ দিল, ঘাড়ের কাছে জোরে কামড় দিল। সিমি চোখ মুখ খিচে রইল। নিশান সিমির গলায় চুমু দিতে লাগল। গলায় ঝুলানো উড়না যেন তাকে বাধা দিচ্ছে। নিশান উড়নাটা একটানে খুলে ছুঁড়ে ফেলে দিল। নিশান সিমির গলা থেকে চুমু দিতে দিতে নিচে নামতেই সিমির কান্নার শব্দ শুনতে পেল। সিমির কান্না যেন তাকে বাধা দিল। সে দ্রুত সরে গেল সেই জায়গা থেকে। ফ্লোরে পড়ে থাকা উড়নাটা সিমির দিকে ছেলে দিয়ে বলল, বেরিয়ে যা। সিমি এখনো ওইভাবে দাঁড়িয়ে কান্না করছে। নিশান জোরে চেঁচিয়ে বলল, কথা কানে যাই না, আই সে গেট আউট। সিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সিমি চলে যেতেই নিশান বেলকুনিতে গেল। রাগ হচ্ছে তার প্রচুর। বেলকুনিতে থাকা ফ্লাওয়ার বাসটা জোরে আছাড় মারল। রুমে গিয়ে টি টেবিলও তুলে জোরে আছাড় মারল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে জোরে ঘুষি মারল আয়নাতে। আয়না ভেঙে চুরমার হয়ে গেল। কিছু কাচ তার হাতেও বাঁধল, রক্তে ভিজে যাচ্ছে ফ্লোর। নিশান ওইভাবে বেলকুনিতে গেল। একটা সিগারেট ধরালো, সেইটাই টান দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। বাইরে আকাশ মেঘলা করে আসছে, হয়তো পানি হবে। দেখতে দেখতে বাতাস শুরু হয়ে গেল। নিশান এখনো ওইভাবে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে সিগারেটের উপরে সিগারেট টানতে লাগলো।